আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমরা পূর্বের যে ক্লাসটা ছিল সেটা আমরা ক্লাসটা নিয়েছিলাম আমাদের ভাষা, তারপর ধ্বনি প্রকরণ অথবা বর্ণ প্রকরণ, তারপর ব্যাকরণের আলোচ্য বিষয়, তারপরে সন্ধি। এই বিভিন্ন টপিকসগুলো ছিল আমাদের ফার্স্ট লেকচার, অর্থাৎ আমাদের ব্যাকরণের বেসিকটা আমাদের পড়া হয়েছিল। এখন আজকে আমি যে টপিকসগুলো পড়ব সেটা হলো ধ্বনি পরিবর্তন, শব্দ, পুরুষ স্ত্রীবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক। এই টপিকসগুলো ইনশাআল্লাহ আমরা আজকে সবগুলো শেষ করার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সাথে থাকুন। আচ্ছা, ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনটা কি? ধ্বনি পরিবর্তনটা আমরা জোড়ায় জোড়ায় পড়ব। কারণটা হলো জোড়ায় জোড়ায় পড়লে যে সুবিধাটা হয়, যেমন আমি আর বলছি, খেয়াল করেন, আমরা যদি জোড়ায় জোড়ায় পড়ি তাহলে আমাদের একটু সমস্যা হবে কম, আমরা সহজে মনে রাখতে পারবো। ঠিক আছে, সেটা কি জোড়া জোড়া কি? ধ্বনি পরিবর্তন সবসময় মাথায় রাখবেন, অর্থের পরিবর্তন হবে না, ধ্বনির পরিবর্তন হবে। যেমন আমি যদি বলি যে বাক্স, এটাকে যদি আপনি বলেন বাস্ক, সমস্যা নাই, এটা ধ্বনি পরিবর্তন হয়েছে। আমি যদি বলি রিক্সা, আবার কেউ বলে রিস্কা, কোনো সমস্যা নেই। আমি যদি বলি ফাল, আবার কেউ বলে লাভ, সমস্যা নেই। এটা ধ্বনির পরিবর্তন হয়েছে, বাট অর্থের পরিবর্তন হয়নি। যদি অর্থের পরিবর্তন হয় তাহলে সেটা ধ্বনি পরিবর্তন হবে না। আচ্ছা, আবার একটু খেয়াল করবেন, ধ্বনির পরিবর্তন, অর্থাৎ ধ্বনির পরিবর্তনটা কি? ধ্বনির হবে এটা, ধ্বনির পরিবর্তনটা কিভাবে খেয়াল করবেন একটু। যেমন আমি যদি বলি স্বরাগম, এটার পাশে আমি লিখলাম স্বরলোপ। আচ্ছা, স্বরাগমটা কি? স্বরাগমটা হলো স্বর আগমন, মানে স্বরের আগমন। আর স্বরলোপটা হলো এতক্ষণ যে স্বরটাকে আগমন করেছি এটা এখন লোপ পাবে, চলে যাবে। ওকে, তাই। আচ্ছা, স্বরাগমটা হলো, আর একটু মাথা রাখতে হবে আপনাকে, স্বরলোপের আর একটা নাম আছে, সেটা হচ্ছে সম্প্রকর্ষ। কারণ ভর্তি পরীক্ষায় কখনো আসবে না কোনটি স্বরলোপ, আসবে যে নিচের কোনটি সম্প্রকর্ষ। কারণ স্বরলোপ তো আপনি পড়েন, আপনি পড়ছেন এবং পারেন, কিন্তু স্বরলোপটা তো আপনি পড়েন নাই, সুতরাং এটাই কোশ্চেন দেবে। এই জন্য যেটা নাম আছে সেটা না পড়ে, সেটা তো পড়বেনই, তার পাশাপাশি চেষ্টা করবেন যে আরেকটা কোন নাম আছে সেটা একটু পড়ার জন্য। তার মানে স্বরলোপে আরেকটা হচ্ছে সম্প্রকর্ষ। আচ্ছা, সেটার কথা নয়। স্বরাগম, আমরা স্বর আগমন করবে, সেটা বিভিন্নভাবে আগমন করতে পারে। যেমন এক নম্বরে আমি যদি বলি মূলা, না এটা না, স্কুল, আপনাদের সেই চলচ্চিত্র স্কুল হয়ে যাবে স্কুল, স্কুল হয়ে যাবে স্কুল। এখানে কি আগমন করেছে বলেন তো? ই। স্কুল থেকে স্কুল, এখানে আগমন করেছে ই। তারপরে আরেকটা যদি উদাহরণ দিই, ধর্ম হয়ে যাবে ধরম। ধর্ম, এখানে কি ছিল? ধর্ম, ধর্ম, রয়ের নিচে হসন্ত ছিল, ধর্ম হসন্ত ছিল। আমি এটা কি বলেছি? ধরম। তাহলে রয়ের সাথে একটা অ আসে, কি আসে? একটা অ। তার মানে ধর্ম থেকে ধরম, তার মানে রয়ের সাথে একটা কি আসছে বলেন তো? অ আসছে। তাহলে এই যে অটা আসছে, এটা এই যে ধর্ম ছিল ধরম, মাঝখানে একটা অ আসছে, এটা কি? স্বরাগম। আচ্ছা, অটা কোথায় আসছে? মাঝখানে, তার মানে এটার নাম হচ্ছে মধ্য স্বরাগম, রাইট। আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, বেঞ্চ থেকে বেঞ্চ ই, বেঞ্চ থেকে বেঞ্চ ই। আচ্ছা বলো তো, বেঞ্চ ই, যে ইটা, ইটা কোথায় আসছে? ইটা তো স্বর আগমন করছে, বেঞ্চ, এখানে বেঞ্চ ছিল, পাশে বেঞ্চ ই, এখানে ই আসছে, তাহলে ইটা আসছে কোথায়? বেঞ্চ ই, এটা আসছে শেষে, শেষে আসছে। তার মানে শুরুতে, মধ্যখানে, নাকি শেষে? অবশ্যই শেষে আসছে। শেষে আসা মানে হচ্ছে অন্তঃস্বরাগম। আমরা বলি না যে অন্তঃস্থল থেকে বলছি, মানে শেষ, এর নিচে কিছু নেই, রাইট। অন্ত মানে হচ্ছে শেষ। আর আমরা বলছি, দেখেন, স্কুল থেকে স্কুল, এখানে ইটা কোথায় আসে? শুরুতে না মাঝে না শেষে? শুরুতে না মাঝে নাকি শেষে? অবশ্যই শুরুতে। তবে এর নাম হচ্ছে আদি স্বরাগম। কি স্বরাগম? আদি। শুরু মানে হচ্ছে আদি। শুরু মানে কি বলেন তো? আদি। তবে এটার নাম হচ্ছে আদি স্বরাগম। কি স্বরাগম? আদি স্বরাগম। ধর্ম থেকে ধরম, এখানে যে ধর্ম ছিল ধরম, এর রয়ের সাথে একটা অ আসছে, এটা কোথায় আসছে? শুরুতে নাকি মাঝে নাকি শেষে?
ধর অটা অবশ্যই রয়ের সাথে আসলে মাঝে আসে, তার মানে এটা হচ্ছে মধ্য স্বরাগম। কি স্বরাগম? মধ্য স্বরাগম। তাহলে এটা হচ্ছে মধ্য স্বরাগম, রাইট। আচ্ছা, এবার যদি বলি বেঞ্চ থেকে বেঞ্চ ই, এই যে ইটা, এটা কোথায় আসছে বলেন তো? শুরুতে না মাঝে না শেষে? বেঞ্চ ই, ইটা শেষে আসছে, তার মানে এটার নাম হচ্ছে অন্তঃস্বরাগম। অন্ত মানে শেষ, অন্তঃস্বরাগম। তার মানে এটা কি? অন্তঃস্বরাগম। ওকে, ক্লিয়ার হয়েছে? আবার বলছি, এদিকে খেয়াল করবেন, শুরুতে যে স্বর আগমন করবে তার নাম আদি স্বরাগম, মাঝখানে যে স্বর আগমন করবে তার নাম মধ্য স্বরাগম, শেষে যে স্বর আগমন করবে তার নাম অন্তঃস্বরাগম। আশা করি পাইছেন। এতক্ষণ আমরা স্বরটাকে আগমন করেছি, আবার বলছি, এতক্ষণ আমরা স্বরটাকে আগমন করেছি, আর এখন স্বরটাকে আমরা বিলোপ করে দেব। তো তার আগে আমরা এখন দেখব যে স্বরলোপের আরেক নাম যদি সম্প্রকর্ষ হয়, তাহলে স্বরাগম কি আরেক নাম আছে কিনা দেখব। না, স্বরাগম আরেক নাম নেই, কিন্তু এই যে মধ্য স্বরাগম আছে, এই মধ্য স্বরাগম আরেক নাম আছে। তো মধ্য স্বরাগম আরেক নাম কি? মধ্য স্বরাগম আরেক নাম হলো বিপ্রকর্ষ। লিখে রাখতে পারেন, বিপ্রকর্ষ। আর আরেকটা নাম হচ্ছে স্বরভক্তি। স্বরভক্তি, স্বরভক্তি, বিপ্রকর্ষ। আবার বলছি, মধ্য স্বরাগমের আরেক নাম হলো বিপ্রকর্ষ বা স্বরভক্তি। বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মধ্য স্বরাগমের আরেক নাম হলো বিপ্রকর্ষ বা স্বরভক্তি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার বলছি, খেয়াল করেন, স্বরাগম মানে স্বরের আগমন হবে, আর মধ্য স্বরাগম মানে মাঝখানে স্বর আগমন করবে। মধ্য স্বরাগমের আরেক নাম হলো বিপ্রকর্ষ অথবা স্বরভক্তি। আর অন্তঃস্বরাগম মানে শেষে যে স্বর আগমন করেছে। আর স্বরলোপটা ঠিক সেম, আমরা সেভাবে পড়বো। স্বরলোপ মানে হলো সম্প্রকর্ষ। এই স্বরলোপটা ঠিক সেম একই রকম তিনবার যাবে। কিভাবে যাচ্ছে? আমি যদি এইভাবে বলি, একদম এতক্ষণ যা পড়ছে আমরা জোড়া জোড়া, এখন এটাকে উল্টা করি। হ্যাঁ, খেয়াল করবেন, স্কুল, এখন ই আছে, এখন উল্টা করেন। স্কুল থেকে স্কুল, এখানে ইটা চলে গেছে, এবার উল্টা করেন। এতক্ষণ শর্টটা আগমন করেছেন, এখন এ পাশ থেকে এ পাশে নিয়ে আসেন। দেখেন তো, এ পাশে স্কুল, এখানে ই ছিল, আর এ পাশে স্কুল, এখানে ইটা নাই, চলে গেছে। তাই এটা কোথা থেকে চলে গেছে? আদি থেকে, মানে শুরু থেকে চলে গেছে। তার হচ্ছে আদি স্বরলোপ। কি স্বরলোপ? আদি স্বরলোপ। ক্লিয়ার? এটা মুছে ফেললাম। আচ্ছা, এবার দেখেন, ধরম থেকে ধর্ম। ধরম, এখানে রয়ের সাথে একটা অ আছে, রাইট? আর এখানে হবে ধর্ম, তার মানে রয়ের সাথে কোনো অ নাই। ধর্ম, রয়ের সাথে হসন্ত, মানে অ নাই। তার মানে এখানে যে অটা ছিল, এখানে অটা নেই। তার মানে এটা হচ্ছে মধ্যস্বর লোপ। মধ্যস্বর লোপ। এবার দেখেন, বেঞ্চ ই থেকে বেঞ্চ, এখানে যে ইটা ছিল শেষে, এখানে এই পাশে ইটা নাই। উল্টা করেন, বেঞ্চি থেকে বেঞ্চ। এতক্ষণ বেঞ্চ থেকে বেঞ্চি এনেছেন, শর্টটা আগমন করেছে, আর এখন উল্টা করেন, বেঞ্চি থেকে বেঞ্চ, তাহলে শর্টটা চলে গেছে। তার মানে শেষে কোথায় গেল? শেষে চলে গেছে। তাহলে এটা হচ্ছে অন্তঃস্বর লোপ। তার নাম কি বলেন তো? অন্তঃস্বর লোপ। আবারও বলছি, খেয়াল করবেন, আমরা পড়বো ধ্বনির পরিবর্তন, এটা জোড়া জোড়া পড়বো। সেটা কিভাবে পড়ছে খেয়াল করেন। 1 নম্বরে স্বরাগম। স্বরাগম মানে স্বরের আগমন হবে। যেমন স্বরটা আগমন করতে পারে কোথায়? শুরুতে। স্বরটা আগমন করতে পারে মাঝখানে। স্বরটা আগমন করতে পারে শেষে বা অন্তঃস্বর। কীভাবে? শুরুতে হয়েছে আদি, স্কুল থেকে স্কুল, এটা হয়েছে কি? আগমন করেছে। ধর্ম থেকে ধরম, এখন অটা আগমন করেছে মধ্যখানে। বেঞ্চ থেকে বেঞ্চি, এখন ইটা আগমন করেছে শেষে, অন্তঃস্বরাগম। ঠিক সেম জিনিস, আমরা স্বরটা যতক্ষণ আগমন করেছি, এখন স্বরটা চলে যাবে, মানে লোপ পাবে। কিভাবে? আদি থেকে যে স্বর চলে যাবে তার নাম আদি স্বরলোপ, মাঝখান থেকে যে স্বর চলে যাবে তার নাম মধ্য স্বরলোপ, শেষ থেকে যে স্বর চলে যাবে তার নাম অন্তঃস্বরলোপ। হ্যাঁ, মধ্য স্বরাগমের আরেক নাম আছে। মধ্য স্বরাগম মানে হলো, মধ্য স্বরাগম আরেক নাম কি বলতে পারবেন? মধ্য স্বরাগম আরেক নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি, আর স্বরলোপের আরেক নাম হচ্ছে সম্প্রকর্ষ। আশা করি আপনারা এই জোড়াটা বুঝতে পেরেছেন। ঠিক আছে? আমরা চলে যাবো আরেকটা জোড়াতে। স্বরাগম এবং স্বরলোপ সবাই বুঝছেন। এবার তাহলে আমরা লিখব বিষমী ভবন। হ্যাঁ, বিষমী ভবন এবং ব্যঞ্জনচ্যুতি। আচ্ছা, খেয়াল করবেন, বিষমী ভবনটা কি?
বিষমী ভবনটা কি? লাল থেকে নাল। আচ্ছা বলেন তো, লাল দুইটা একই রকম ব্যঞ্জন আছে, একটা পরিবর্তন হয়েছে, তার নাম হলো বিষমী ভবন। আর এটা হচ্ছে বড় দাদা, বড় দাদা থেকে বড়দা। দুইটা একই রকম ব্যঞ্জন আছে, বাট একটা ব্যঞ্জন চলে গেছে, তার নাম ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জনটা চ্যুত হয়েছে, ব্যঞ্জনটা চলে গেছে। আবার বলছি, দুইটা একই রকম ব্যঞ্জন থাকবে, যদি একটা পরিবর্তন হয় তার নাম হলো বিষমী ভবন। দুইটা একই রকম ব্যঞ্জন থাকবে, যদি একটা পরিবর্তন হয় তার নাম হলো বিষমী ভবন। ক্লিয়ার? আবার বলছি, দুইটা একই রকম ব্যঞ্জন থাকবে, যদি একটা চলে যায় তার নাম হলো ব্যঞ্জন চ্যুতি। যদি চলে যায় সে নাম হচ্ছে ব্যঞ্জন চ্যুতি। ওকে, খেয়াল করবেন। আচ্ছা, একই রকম ব্যঞ্জন থাকবে, যদি একটা পরিবর্তন হয় তার নাম হলো বিষমী ভবন। একই রকম ব্যঞ্জন থাকবে, যদি একটা চলে যায় তার নাম হলো ব্যঞ্জন চ্যুতি। বলেন, চলে যাবে যেটা ব্যঞ্জন চ্যুতি সেইটা, বাস। তারপরে দেখেন, আমরা এদিকে খেয়াল করেন, ব্যঞ্জন চ্যুতি চলে গেল। তারপর হচ্ছে যে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, ব্যঞ্জন বিকৃতি খেয়াল করবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধোপা অথবা ধোবা, যাই দিন না কেন সমস্যা নাই। ধোপা থেকে দোবা, ধোপা থেকে দোবা। আচ্ছা বলেন তো, এই যে পটা এখানে ব হয়ে গেছে, ধোপা ধোবা, একটা ব্যঞ্জন, এটা কি দুইটা কি? এই দেখেন, আপনি বলতেন ভাইয়া এটা তো পরিবর্তন হয়েছে, পটা ব হয়েছে, এখানে পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা না। এখানে দুইটা একই রকম ব্যঞ্জন আছে, বাট একটা পরিবর্তন হয়েছে, তার নাম হলো বিষমী ভবন। আর এখানে দুইটা দুই রকম ব্যঞ্জন, একরকম না, যেটা দুই রকম ব্যঞ্জন, একটা পরিবর্তন হয়েছে, তার নাম ব্যঞ্জন বিকৃতি। তার নাম কি? ব্যঞ্জন বিকৃতি। যেমন আমার নাম হচ্ছে কি? শরীফ, যদি কেউ বলে টরিফ, বিকৃতি করছে। কি করছে? এটা বিকৃতি। ব্যঞ্জনটা কি করেছে? বিকৃতি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমরা বলি অন্তর্হতি। অন্তর্হতিটা কি? অন্তর্হতি মানে আত্মহত্যা করা। আমরা মাঝে মাঝে বলি এটা দুষ্টমি করে। অন্তর্হতি মানে আত্মহত্যা করছে। আত্মহত্যা মানে মরে গেছে, চলে গেছে, পাশে একসাথে ছিল, একজন আত্মহত্যা করেছে। সেটা কীভাবে আত্মহত্যা করেছে একটু খেয়াল করবেন। যেমন আমি যদি উদাহরণ দিই, ফাল্গুন, ফাল্গুন থেকে ফাগুন। ফাল্গুন ছিল, হয়ে গেছে ফাগুন, এখন লটা আত্মহত্যা করেছে। ফাল্গুন ছিল, কি ছিল? ফাল্গুন, হয়ে গেছে কি? ফাগুন, এখানে লটা আত্মহত্যা করেছে। তার মানে চলে গেছে, কি? লটা চলে গেছে, আত্মহত্যা করেছে। আর আপনি বলতে পারেন কি দুইটা কি একই রকম আছে? একটা চলে গেছে এরকম ব্যঞ্জন চ্যুতি? না, দুইটা দুই রকম, দুইটা দুই রকম। একটা চলে গেছে, তার নাম অন্তর্হতি। দুইটা দুই রকম, একটা পরিবর্তন হয়েছে, তার নাম ব্যঞ্জন বিকৃতি। দুইটা একরকম, একটা পরিবর্তন হয়েছে, তার নাম বিষমী ভবন। আর দুইটা একরকম, একটা চলে গেছে, তার নাম ব্যঞ্জন চ্যুতি। এই চারটা আশা করে বুঝতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়টা কি? ধ্বনি বিপর্যয় এটা হচ্ছে যে ধ্বনিটা এই পাশে যা আছে এই পাশে তা হবে না, স্থান পরিবর্তন হবে। স্থান, যেহেতু স্থান, আমি বলি রিক্সা, আপনারা কি বলেন? এই রিক্সা, রিক্সা, এটা থেকে রিস্কা। এই পাশে র আছে, এই পাশে ক আছে, এই পাশে স আছে। দেখেন তো, এই পাশে যা ওই পাশে তা, হুব হুব এই পাশে যা ওই পাশে তা থাকবে, শুধু স্থানটা পরিবর্তন হবে। তাহলে বলেন, স্থান পরিবর্তন যদি হয় তাহলে সেটা হবে ধ্বনি বিপর্যয়। স্থান পরিবর্তন হবে যেটা, ধ্বনি বিপর্যয় হবে সেইটা। যেমন আমরা আরও একটু উদাহরণ দিচ্ছি, লাভ, এটা হয়ে গেছে কি? ফাল। আচ্ছা, এই পাশে ল আছে, এ পাশে ফ আছে, মানে এই পাশে যা ওই পাশে তা আছে। তার মানে এটা শুধু কি হয়েছে? স্থান পরিবর্তন। কি পরিবর্তন বলতে? স্থান পরিবর্তন। ঠিক আছে, আশা করি আপনি এগুলো বুঝতে পেরেছেন। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, খেয়াল করবেন। দুটো একই রকম ব্যঞ্জন থাকবে, একটা পরিবর্তন হবে, তার নাম বিষমী ভবন। দুটো একই রকম ব্যঞ্জন থাকবে, একটা চলে যাবে, তার নাম ব্যঞ্জন চ্যুতি। দুইটা দুই রকম ব্যঞ্জন থাকবে, একটা পরিবর্তন হবে, তার নাম ব্যঞ্জন বিকৃতি। দুটো দুই রকম ব্যঞ্জন থাকবে, একটা চলে যাবে, তার নাম অন্তর্হতি। আর এই পাশে যা ওই পাশে তা থাকবে, শুধু স্থান পরিবর্তন হবে, তার নাম ধ্বনি বিপর্যয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর আমরা আরেকটা জোড়া পড়ব, সেটা হচ্ছে যে অপিনিহিতি এবং অবিশ্রুতি।
অপিনিহিতি অভিশ্রুতি, রাইট। অপিনিহিতটা কি? অপিনিহিত হচ্ছে যে যদি শেষে ই অথবা উ অথবা জফলা থাকলে, ই উ অথবা জফলা থাকলে, শেষে ই উ জফলা থাকলে মাঝে আসবে, মাঝে আসবে। ওকে, কিভাবে সেটা এটা খেয়াল করি, উদাহরণটা একটু খেয়াল করি। উদাহরণটা দেখেন, সাধু, এটা হয়ে যাবে কি সাধু, এখানে উ আছে, রাইট, শেষে উ আছে, এটা কি হয়ে যাবে সাউথ। ঠিক আছে, সাধু থেকে সাউথ। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে যে আজি, আজি এই বসন্ত বলেন না, আজি, আজি শেষে ই আছে, রাইট, এটা কি হয়ে যাবে আইজ, মাঝখানে চলে আসবে। যদি শেষে ই অথবা আজি, আপনার মনে হয় ইটা মাঝখানে না, আজি এটা শেষে আসে, যদি শেষে ই অথবা উ অথবা জফলা থাকে তাহলে মাঝে সবসময় কি আসবে জানেন, ই অথবা উ। আপনি বলতে ভাই জফলার একটু উদাহরণ দেন তো দেখি তো কেমন হয়। জফলার উদাহরণ দিচ্ছি, যেমন সত্য, শেষের মাঝখানে শেষে জফলা আছে, শেষে জফলা আছে, তার মানে কি হয়ে যাবে সত্য, কি হয়ে যাবে সত্য। আপনি যদি বলেন সত্য, মাঝখানে কি জফলা দিবেন কিছু না। আমি বলছি আবারও খেয়াল করেন, যদি শেষে ই উ অথবা জফলা থাকে মাঝখানে কি আসবে সবসময় ই এবং উ, এই দুটো আসবে। যেমন সত্য, শেষে জফলা আছে, এটা হয়ে যাবে কি সত্য, মাঝখানে ই আসে, মাঝখানে কি আসছে ই আসে। ওকে, আচ্ছা, এরপরে দেখি আমরা অভিশ্রুতি। অভিশ্রুতিটা কি? অভিশ্রুতি হচ্ছে সাধু থেকে চলিত, সাধু থেকে চলিত, সাধু থেকে যেমন চলিয়া, এটা হয়ে যাবে চলে, খাইয়া, এটা হয়ে যাবে খেয়ে, নাচিয়া, এটা হয়ে যাবে নেচে, এইভাবে, বুঝতে পেরেছেন? অভিশ্রুতি হয়ে যাবে কি সাধু চলিত, চলে থেকে চলে, নাচিয়ে থেকে নেচে, অভিশ্রুতি এই টাইপের আর কি। হ্যাঁ, অনেকটা। এবার আবার খেয়াল করেন, অপিনিহিতিটা হচ্ছে যে যদি শেষে ই উ অথবা জফলা থাকে মাঝখানে সবসময় ই অথবা উ চলে আসবে। যেমন সাধু শেষে উ আসে, মাঝখানে সাউদ। আজি শেষে ই আসে, এটা হবে আইজ, মাঝখানে। সত্য শেষে জফলা আসছে, এটা হয়ে যাবে সত্য, মাঝখানে ই আসবে। এরপরে সেম অভিশ্রুতি, অভিশ্রুতিটা কী হবে, সাধু থেকে চলিত হয়েছে, সাধু থেকে চলিত হয়ে যাবে। যেমন সাধু ভাষা আপনারা জানেন যে এটা গুরু গম্ভীর হয়, এটা কঠিন হয়, এটা অভিধানের ভাষা হয়, রাইট। যেমন চলিয়া, হাসিয়া, খাইয়া, নাচিয়া, এগুলো সাধু ভাষা। চলিত ভাষা কী হবে, হাসিয়া হবে হেসে, নাচিয়ে হবে নেচে, চলিয়া হবে চলে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা জোড়া লিখবো আমরা, সেটা হচ্ছে অন্তর্হতি, স্বরসঙ্গতি। অন্তর্হতি হয়ে গেছে এটা অবশ্য। স্বরসঙ্গতি এবং সমীভবন, এই জোড়াটা, স্বরসঙ্গতি এবং সমীভবন এই জোড়া। হ্যাঁ, আচ্ছা, স্বরসঙ্গতিটা কি? স্বরসঙ্গতিটা হলো একটি স্বরের প্রভাবে আরেকটি স্বর পরিবর্তন। লিখে রাখেন, একটি স্বরের প্রভাবে আরেকটি স্বর পরিবর্তন, স্বরসঙ্গতি। একটি স্বরের প্রভাবে আরেকটি স্বর পরিবর্তন হয়। একটি স্বরের প্রভাবে আরেকটি স্বর পরিবর্তন হয়, তার নাম হচ্ছে স্বরসঙ্গতি। একটি স্বরের প্রভাবে আরেকটি স্বর পরিবর্তন হয়, তার নাম হলো স্বরসঙ্গতি, রাইট। সেটা কীভাবে হয়েছে একটু খেয়াল করবেন স্বরসঙ্গতিটা। যেমন মূলা, এটা হয়ে যাবে মূলা, কি হয়ে যাবে মূলা, মূলা হয়ে যাবে কি মূল। আচ্ছা, এবার দেখি আমরা মূলা, এটা কি হয়ে গেছে মূল, তাহলে আটা কি হয়েছে ও হয়েছে, আটা কি হয়েছে ও। আচ্ছা, আটা ও হয়েছে, মানে একটি স্বরের প্রভাবে আরেকটি স্বর পরিবর্তন হয়েছে। আসলে কি মূলা আ ছিল, এটা হয়েছে কি ও। তাহলে একটি স্বরের প্রভাবে আরেকটি স্বর পরিবর্তন হয়েছে কি হয় নাই? 100% হয়েছে। একটি স্বরের প্রভাবে যদি আরেকটি স্বর পরিবর্তন হয় তার নাম হলো স্বরসঙ্গতি। তার নাম কি বলতো? স্বরসঙ্গতি। আর কয়েকটা উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো একটু খেয়াল করেন। যেমন আরেকটা দিচ্ছি দেশি, এটা হয়ে যাবে দেশি, দেশি হয়ে যাবে কি দেশি। দেশে এখানে এ আছে, রাইট, এটা কি হয়ে যাবে ই হবে। আর একটি স্বরের প্রভাবে আরেকটি স্বর পরিবর্তন হয়েছে, একটি স্বরের প্রভাবে আরেকটি স্বর পরিবর্তন হয়েছে, তার নাম হচ্ছে স্বরসঙ্গতি। তার নাম কি বলেন তো? স্বরসঙ্গতি। এটা ই হয়েছে, একটি স্বরের প্রভাবে আরেকটি স্বর পরিবর্তন হয়েছে, এটা ই হয়েছে। একটা উদাহরণ দিচ্ছি বিলাতি,
বিলাতি, এখানে আ আছে, এই আটা কি হয়ে যাচ্ছে বিলিতি, আটা ই হয়েছে, রাইট। আরেকটা ধান দিচ্ছি মোজা, মোজো, মোজো হয়ে যাবে কি মোজা, এই উটা হয়েছে কি ও, আর ওটা হয়েছে কি আ, তার মানে পুরোটা একটা স্বরের পর আরেকটা স্বর পরিবর্তন, এখানে দুইটা হয়েছে অবশ্য, একটি স্বরের পর যদি আরেকটি স্বর পরিবর্তন হয় তার নাম হয়েছে কি স্বরসংগতি। আশা করি বুঝতে পেরেছেন। আবার বলছি, একটি স্বরের পর যদি আরেকটি স্বর পরিবর্তন হয় তার নাম হলো স্বরসংগতি, তার নাম হচ্ছে কি বলতো স্বরসংগতি। ওকে, এবার খেয়াল করবেন এই স্বরসংগতি কিছু প্রকার আছে। কিভাবে? মূলা আটা ও হয়েছে শেষে, যদি শেষে যদি কোনো স্বর পরিবর্তন হয়, একটি স্বরের প্রভাবে যদি আরেকটি স্বর পরিবর্তন যদি শেষে হয়, যদি শেষে হয় তাহলে তার নাম হলো প্রগত। তার নাম কি বলেন তো? প্রগত, প্রগত, প্রগত স্বরসংগতি। যদি শেষে স্বরটা পরিবর্তন হয়, শেষে হয়েছে না, মূলা আ ছিল, আটা ও হয়েছে, আচ্ছা এই ওটা কোথায় হয়েছে? শুরুতে না শেষে? শেষে পরিবর্তন হয়েছে, এর নাম হয়েছে কি প্রগত স্বরসংগতি। ঠিক সেম দেশি, এখানে এ আছে, এখানে ই হয়েছে। আচ্ছা বলেন তো, একটি স্বরের প্রভাবে আরেকটি স্বরের পরিবর্তন হয়েছে, স্বরসংগতি হয়েছে, কিন্তু পরিবর্তনটা কোথায় হয়েছে? শুরুতে নাকি শেষে? অবশ্যই শুরুতে। যদি শুরুতে হয় তাহলে সেটা হচ্ছে পরাগত। কি হবে? পরাগত, পরাগত স্বরসংগতি, রাইট। বিলাতি থেকে বিলিতি, আচ্ছা দেখেন তো বিলাতি, এখানে যে আটা এখানে ই হয়েছে, এটা কোথায় হয়েছে? শুরু না শেষে না মাঝখানে? 100% এটা মাঝে হয়েছে। বিলাতি থেকে বিলিতি, এটা মাঝে পরিবর্তন, তাহলে মধ্যগত, মধ্যগত, এটা মধ্যগত স্বরসংগতি, রাইট। এবার দেখেন মোজা থেকে মোজো, মোজা এখানে ও আছে, ওটা হয়েছে উ, এখানে ও আছে, এটা হয়েছে আ, মানে এখানে দুইটা স্বরের পরিবর্তন হয়েছে, এমন না যে শুরু এবং শেষ, এরকম না। এবং এখানে যে দুইটা স্বর আছে, দুইটা স্বরের পরিবর্তন হয়েছে। যদি দুইটা স্বরের পরিবর্তন হয় সেটার নাম হচ্ছে কি জানেন? অন্যান্য স্বরসংগতি, অন্যান্য স্বরসংগতি, ঠিক আছে, সেটার নাম হচ্ছে কি অন্যান্য স্বরসংগতি। বাস আমরা পেয়েছি। এবার আমরা যে 4টা উদাহরণ দিয়েছি, 4টা উদাহরণ মানে 4 প্রকার স্বরসংগতি, এই 4 প্রকার আমরা শিখে ফেললাম। আবার বলছি, একটি স্বরের পর যদি আরেকটি স্বরের পরিবর্তন হয় সেটা স্বরসংগতি, যদি শেষেরটাই পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রগত স্বরসংগতি, যদি শুরুতে পরিবর্তন হয় সেটা হচ্ছে পরাগত, যদি মাঝখানে পরিবর্তন হয় সেটা হচ্ছে মধ্যগত, যদি দুইটা স্বরের পরিবর্তন হয় সেটা হলো অন্যান্য স্বরসংগতি। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে আমরা পড়ব সমীভবন, জোড়া, আমরা বলছি জোড়া জোড়ায় পড়বো সমীভবন। সমীভবনটা তাহলে কি? হ্যাঁ, সমীভবনটা তাহলে লিখেন, একটি ব্যঞ্জনের প্রভাবে আরেকটি ব্যঞ্জন পরিবর্তন। আমি বলছি খেয়াল করবেন, স্বর সঙ্গে থাকবে। সমীভবনটা কি? শুধু এখানে স্বর বাদ দিবেন, এই স্বরটা কেটে দিবেন, দিবেন কি একটি ব্যঞ্জনের, একটি ব্যঞ্জনের প্রভাবে আরেকটি ব্যঞ্জন পরিবর্তন, স্বরটা, স্বরের জায়গায় শুধু ব্যঞ্জন হবে, বাস, এটা হবে সমীভবন। সমীভবনটা কি? একটি ব্যঞ্জনের প্রভাবে আরেকটি ব্যঞ্জন পরিবর্তন হবে। ক্লিয়ার? বুঝে আসছে? একটি ব্যঞ্জনের প্রভাবে আরেকটি ব্যঞ্জন পরিবর্তন হবে, তার নাম হলো সমীভবন। হ্যাঁ, আরেকটি পাশে অ্যাড করেন, সেটা হচ্ছে যে যুক্ত ব্যঞ্জন থাকতে পারে। যুক্ত ব্যঞ্জন থাকবে, কী ব্যঞ্জন? যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন মানে কি? যুক্ত যে ব্যঞ্জন, একসাথে যে ব্যঞ্জনটা থাকে, যুক্ত অক্ষর, যুক্ত ব্যঞ্জন, এগুলো একই, যেরকম থাকে সেটা সমীভবন হবে। আচ্ছা আমরা তাহলে উদাহরণ দিই, উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। সেটা কি? চক্র, চক্র থেকে চক্র। খেয়াল করেন, চক্র এখানে যুক্ত ব্যঞ্জন আছে, চক্র যুক্ত ব্যঞ্জন আছে কি না? আছে। চক্র যে রটা ক হয়েছে, চক্র এখানে যুক্ত ব্যঞ্জন আছে। আবার চক্র যদি বলি, চক্র থেকে চক্র, ভর্তি পরীক্ষা এভাবে কোশ্চেন আসবে না যে চক্র বাকিটা তুমি করো, এভাবে আসবে না। বলছে চক্র বাকিটা তুমি করো, এভাবে কোশ্চেন আসবে না। বলবো চক্র থেকে চক্র, কন ধ্বনি পরিবর্তন। তখন সবার আগে যে জিনিসটা চাইবে সেটা হচ্ছে চক্র, র এখানে যুক্ত ব্যঞ্জন আছে, যুক্ত ব্যঞ্জন যদি থাকে আমরা সবার আগে ভাববো যে সমীভবন। শুধু তাই না, যদি দেখি যে আমরা চক্র, এখানে র ছিল, রটা ক হয়ে গেছে, তখন একটি ব্যঞ্জনের প্রভাবে আরেকটি ব্যঞ্জন পরিবর্তন হয়েছে, তার নাম হলো সমীভবন। তার নাম কি? সমীভবন, রাইট। আর যদি পরিবর্তন শেষে হয় তার নাম হচ্ছে প্রগত সমীভবন, প্রগত সমীভবন। একটু আগে পড়েছিলাম, যদি শেষে হয় তাহলে সেটা প্রগত, শুরুতে হয় তাহলে সেটা পরাগত। ক্লিয়ার?
আচ্ছা, তাহলে আরেকটা উদাহরণ দিচ্ছি পরাগত, অথবা এরপর একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি গত ক্লাসে পড়াছিলাম সন্ধি, মনে আছে তো? সন্ধিতে একটা উদাহরণ দিয়েছিলাম আমি, সেটা হচ্ছে বজ্জাত। উদাহরণটা কি ছিল? বজ্জাত, রাইট। এই বজ্জাতের উদাহরণ যে জ আছে, এই জ থাকার কারণে তাহলে কি হবে এখন মনে আছে? যদি চ ছ জ ড থাকলে সবসময় ত অথবা দ হবে। ক্লিয়ার? আচ্ছা, একটু খেয়াল করো, বজ্জাত তাহলে কি হবে? বদ যোগ জাত। ওকে, বজ্জাত যদি হয় তাহলে কি হবে? বদ যোগ জাত হবে। তাহলে বদ যোগ জাত, এটা তাহলে কি হয়েছে? বদ। এই যে জাত আর জাত এটা ঠিক আছে, এটা ঠিক আছে, বাট এই যে বজ, এই বজ এটা দ হয়ে গেছে। আচ্ছা, এই যে পরিবর্তন হয়েছে, খেয়াল করো দুটো জিনিস। যদি একটি ব্যঞ্জনের প্রভাবে আরেকটি ব্যঞ্জন পরিবর্তন হয়, এখানে জটা দ হয়ে গেছে, নাম্বার ওয়ান। সেকেন্ডটি হলো সেটা হলো যে যুক্ত ব্যঞ্জন থাকবে, যুক্ত ব্যঞ্জন আছে, তাহলে যুক্ত ব্যঞ্জন থাকবে, একটি ব্যঞ্জনের প্রভাবে আরেকটি ব্যঞ্জন পরিবর্তন হবে, তার নাম সমীভবন। আচ্ছা, পরিবর্তনটা কি শুরুতে আছে নাকি শেষে আছে? অবশ্যই প্রথম অংশে আছে। যদি প্রথম অংশ তো শুরুটাই থাকে, সেটা হচ্ছে পরাগত, সেটা হচ্ছে কি? পরাগত সমীভবন। ক্লিয়ার? আবার বলছি, যদি শেষে পরিবর্তন হয় সেটা হলো প্রগত, যদি শুরুতে পরিবর্তন হয় সেটা হচ্ছে পরাগত। এখন আমরা চিন্তা করি এখানে কি মধ্যগত আছে কিনা, কিন্তু এখানে মধ্যগত নাই, রাইট। অন্যান্য আছে, যেমন সত্য, এটা থেকে স্বচ্ছ। যদি প্রতি পরীক্ষা এভাবে আসবে না যে সত্য বাকিটা তুমি করো, এমনভাবে দিবে না সত্য বাকিটা তুমি করো, এরকম আসবে না। আসবে কি? সত্য থেকে স্বচ্ছ কোন ধ্বনি পরিবর্তন সেটা তোমাকে করতে হবে। এবার সত্য, এখানে ত সাথে জফলা আছে, তার মানে এখানে দুইটা ত আছে, সত্য যুক্ত ব্যঞ্জন আছে। এবার সত্য দুইটা ত দুইটা চ হয়ে গেছে, তার মানে আমরা সংজ্ঞা কি দিয়েছিলাম? একটি ব্যঞ্জনের প্রভাবে আরেকটি ব্যঞ্জন পরিবর্তন হয়। এখানে দুইটা ব্যঞ্জন আছে, দুইটাই পরিবর্তন হয়েছে, সব মিলল, তাহলে সমীভবন হয়েছে। কি হয়েছে? সমীভবন। আচ্ছা, এখানে কটা যুক্ত ব্যঞ্জন দেখো তো? দুইটা। তাহলে যদি দুইটাই পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে অন্যান্য সমীভবন। ক্লিয়ার? বুঝে আসছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার খেয়াল করবা, আমরা আরেকটা দিচ্ছি। এই যে এতক্ষণ যে উদাহরণগুলো দিচ্ছি তোমরা প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। মজার ব্যাপার হলো আমরা এতক্ষণ জোড়া সব শেষ করে ফেললাম ধ্বনি পরিবর্তনটা, ঠিক আছে? আমরা আরেকটা পড়ানোর আগে আরেকবার একটু রিভাইজ দিচ্ছি। এটা স্বরসংগতি হলো একটি স্বরের প্রভাবে যদি আরেকটি স্বরের পরিবর্তন হয় সেটা হলো স্বরসংগতি। আর এই স্বরসংগতিটা আমরা চার ভাগে পড়েছিলাম: প্রগত, পরাগত, মধ্যগত, অন্যান্য। যদি প্রগত হয় অবশ্যই এটা শেষেরটা স্বরের পরিবর্তন হবে, যদি পরাগত হয় তাহলে আগেরটা উল্টা হবে। মানে প্রথম বোঝাচ্ছে না, সেটা শেষেরটা, আর পরা মানে আগেরটা মানে পরেরটা বোঝাচ্ছে না, উল্টা হবে, সেটা প্রথমটা হবে। ক্লিয়ার? যদি প্রগত মানে হচ্ছে শেষেরটা, আর পরাগত মানে হচ্ছে প্রথমটা, আর মধ্যগত মানে হচ্ছে মাঝখানেরটা, আর অন্যান্য মানে হচ্ছে দুইটা স্বরের পরিবর্তন, বাস। আর সমীভবনটা কি? একটি ব্যঞ্জনের প্রভাবে আরেকটি ব্যঞ্জন যদি পরিবর্তন হয় সেটা হলো সমীভবন। আর যদি যুক্ত ব্যঞ্জন থাকে, যদি সেটা শেষেরটা হয় তাহলে প্রগত, যদি প্রথম অংশে হয় সেটা পরাগত। দুইটাই পরিবর্তন, দুইটা ব্যঞ্জনের পরিবর্তন হয়, সেটা আগে হোক পরে হোক সেটা দেখার বিষয় নয়। দুইটা ব্যঞ্জনের পরিবর্তন হয় সেটা হবে অন্যান্য সমীভবন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এতক্ষণ তো আমরা জোড়ায় পড়াই ফেললাম। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে সিঙ্গেল পড়াই একটু নাকি। এবার একটা সিঙ্গেলে যাই, এখন ডাবল ছিল, এবার একটা সিঙ্গেলে যাই। সেটা কি? অসমীকরণটা কি? যেমন টপ যোগ টপ সমান কি? টপা টপ। এটা সংজ্ঞা তাহলে কি হতে পারে? একই রকম, অর্থাৎ একই রকম স্বর থাকবে, উচ্চারণের স্বরটা একই রকম থাকবে। মাঝখানে যদি কোনো স্বর থাকে, স্বরবর্ণ অথবা যদি মাঝখানে যদি কোনো থাকে, যেমন টপা টপ, টপ যোগ টপ, মাঝখানে কি যুক্ত করছে? দিয়ে, টপা টপ। গস যোগ ঘস, ঘসা ঘস। ধপ যোগ ধপ, ধপা ধপ। এরকম আছে কি না? আছে। দুটো একই রকম স্বর মাঝখানে যদি দিয়ে যুক্ত হয় অথবা যদি কোনো স্বর বর্ণ দিয়ে যুক্ত হয় সেটা হবে অসমীকরণ। তাহলে কি করণ? অসমীকরণ। ঠিক আছে? আচ্ছা, আরেকটা তোমরা উদাহরণ প্রায় দাও, সেটা হচ্ছে যে সকাল থেকে সকাল। তোমরা কি বলো? সকাল সকাল, পাকা পাক্কা, সকাল সকাল। এটা এই দেখো, সকাল ছিল সকাল হয়েছে, এটা তার মানে এটা কি?
এই যে কটা এটা কি একবার আসে না দুইবার আসছে? দুইবার আসছে। এটা কি একবার বলা হয় না দ্বিত্ব বলা হয়? দ্বিত্ব। এটা কি ব্যঞ্জন নাকি স্বর? ব্যঞ্জন। তাহলে এটাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। কি ব্যঞ্জন বলো তো এটাকে? দ্বিত্ব ব্যঞ্জন, রাইট। তার মানে আমরা কি পেয়েছি? দ্বিত্ব ব্যঞ্জনটা কি? সকাল থেকে সকাল, পাকা থেকে পাক্কা, এগুলো হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। বাস। তার মানে আমাদের ধ্বনি পরিবর্তন শেষ। আমরা এখন পুরোটা প্রথম থেকে একবার বলবো, রিভাইজ দিব, এরপরে তোমরা নিজের প্র্যাকটিস করে দেখি পারো কিনা। প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর। অনুশীলনের বিকল্প নেই। যে কোনো একটা বই নিবা, যে কোনো বই কিনবা, যে কোনো বই নিবা, নিয়ে প্রচুর অনুশীলন করবা। অনুশীলনটা কেন দরকার? কারণ অনুশীলনের বিকল্প কোনো কিছু নেই। কারণ তুমি যা পড়তেছো সেটা আসবে না। আসবে কি? তুমি যখন অধিক পরিমাণ অনুশীলন করবা, তখন তোমার কোশ্চেনটা যখন ভার্সিটিতে তুমি দেখবা, তোমার তো অনেক ইজি লাগবে। তখন মনে হবে যে ও আচ্ছা এই টাইপের কোশ্চেন আসছে, আরও সহজ লাগবে। ঠিক আছে, ওকে, খেয়াল করো। ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তনটা হলো সবসময় ধ্বনির পরিবর্তন হবে, কিন্তু অর্থের পরিবর্তন হবে না, রাইট? আমরা সেটাকে জোড়ায় জোড়ায় পড়াইছিলাম। সেটা কীভাবে? যেমন স্বরাগম এবং স্বরলোপ। যদি স্বরাগম হলো যদি স্বরের আগমন হয়, স্বরের আগমনটা হবে এরা তিনভাবে। যেমন যদি শুরুতে স্বর আগমন করে তার নাম আদি স্বরাগম, মাঝখানে স্বর আগমন করলে তার নাম মধ্য স্বরাগম, এবং শেষে যদি কোনো স্বর আগমন করে তার নাম হচ্ছে অন্ত স্বরাগম। মধ্য স্বরাগমের আরেক নাম হলো বিপ্রকর্ষ বা স্বরভক্তি। আর স্বরলোপের আরেক নাম হলো সম্প্রকর্ষ। হ্যাঁ, স্বরলোপটা কি? আবার তিনভাবে। শুরুতে স্বর আগমন করে শুরুতে স্বর চলে যাবে, তার নাম আদি স্বরলোপ, মাঝখান থেকে স্বর চলে যাবে, তার নাম মধ্য স্বরলোপ, এবং শেষ থেকে যদি স্বর চলে যায় তার নাম অন্ত স্বরলোপ, রাইট? এরপরে আমরা চলে গেলাম আরেকটু পরবর্তীতে। সেটা কি? বিষমী ভবন এবং ব্যঞ্জনচ্যুতি। দুইটা একই রকম ব্যঞ্জন থাকবে, একটা চলে যাবে না, একটা কি হবে জানো? একটা একই রকম ব্যঞ্জন থাকবে, আর একটা যদি পরিবর্তন হয় তার নাম হলো বিষমী ভবন। আর একই রকম ব্যঞ্জন থাকবে, যদি একটা চলে যায় তার নাম হলো ব্যঞ্জনচ্যুতি। আর দুই রকম ব্যঞ্জন থাকবে, যদি একটা পরিবর্তন হয় তার নাম হলো ব্যঞ্জন বিকৃতি। দুই রকম ব্যঞ্জন থাকবে, যদি একটা চলে যায় তার নাম হলো অন্তর্হতি, মানে আত্মহত্যা। একসাথে ছিল, একটা চলে গেছে, আত্মহত্যা করেছে, তার নাম হলো অন্তর্হতি। আর এরপরে হচ্ছে এরপর ধ্বনি বিপর্যয়। এ পাশে যা থাকে ওই পাশে তাই থাকবে, যদি স্থান পরিবর্তন হবে তার নাম হলো ধ্বনি বিপর্যয়। ক্লিয়ার? আরেকটা সহজে আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে খেয়াল করো। আর সামনে যাচ্ছি, আরেকটা জোড়া আছে। জোড়াটা কি? অপিনিহিতি এবং অভিশ্রুতি। অপিনিহিত হলো যদি শেষে ই উ অথবা জফলা থেকে, সেটা হচ্ছে মাঝখানে চলে আসবে ই উ, এটা অপিনিহিতি। আর অভিশ্রুতি যে সাধু থেকে চলিত হয়, এটা অভিশ্রুতি। তারপরে হচ্ছে স্বরসঙ্গতি এবং সমীহন। স্বরসঙ্গতি হলো একটি স্বরের প্রভাবে যদি আরেকটি স্বর পরিবর্তন হয় তার নাম হলো স্বরসঙ্গতি। হ্যাঁ, যদি এমন হয় যে পরিবর্তনটা অবশ্যই শেষে হয় তার নাম প্রগত, যদি প্রথমে হয় তাহলে পরাগত, যদি মাঝখানে হয় তাহলে হচ্ছে মধ্যগত, যদি দুইটা স্বরের পরিবর্তন হয় তার নাম হলো অন্যান্য। এরপর সমীহবন। একটি ব্যঞ্জনের প্রভাবে যদি আরেকটি ব্যঞ্জন পরিবর্তন হয় তার নাম হলো সমীহবন, এবং সেটা যুক্ত ব্যঞ্জন থাকবে। হ্যাঁ, যদি শেষেরটা হয় সেটা হচ্ছে প্রগত সমীহবন, যদি শুরু অংশটা হয় সেটা হচ্ছে পরাগত, যদি দুইটা ব্যঞ্জনের পরিবর্তন হয় সেটা হচ্ছে অন্যান্য সমীহবন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার সিঙ্গেল ছিল আমরা বলছি অসমীকরণ। অসমীকরণটা হলো একই রকম স্বরকে মাঝখানে আ দ্বারা যুক্ত করবে, অথবা মাঝখানে স্বর বর্ণ দ্বারা যুক্ত করবে, সেটা হচ্ছে অসমীকরণ। আর যদি দ্বিত্ব ব্যঞ্জন, দুইটা ডবল একই ব্যঞ্জন থাকে একসাথে দ্বিত্ব হয়, যেন পাকা হয়ে গেছে পাক্কা, সকাল হয়ে গেছে সকাল, এটা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন। এই ছিল আমাদের ধ্বনি পরিবর্তন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের আমার কাজ শেষ, এখন আপনাদের কাজ হলো প্র্যাকটিস করা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর আপনি চেষ্টা করবেন প্রচুর অনুশীলনের কোনো বিকল্প নেই। আমি আবারও বলছি, আমাদের ধ্বনি পরিবর্তনটা ক্লোজ, আমরা শেষ করলাম একটা টপিক্স। তারপরে টপিক্সটা আমাদের শব্দ। ব্যাস, আমরা এখন শব্দ পড়ব। হ্যাঁ, শব্দ আপনারা জানেন যে শব্দটা কীভাবে আসছে, যেটা জানেন শব্দটা জিনিসটা সেটা জানেন। প্রথম ক্লাসে একদম বলেছিলাম, প্রথমে ছিল কি বর্ণটা কি অ আ, এসব বর্ণ থেকে আসছে কি শব্দ। শব্দটা কি ছিল? আমি একটা শব্দ।
তাহলে বর্ণ থেকে আসছে কি, বর্ণ ধ্বনি থেকে আসছে কি বলেন তো, শব্দ আসছে। কিভাবে? অ একটা বর্ণ, আ একটা বর্ণ, মি একটা বর্ণ, দুইটা বর্ণ একত্র করার পর একটা শব্দ হয়েছে। তাহলে আমি একটা শব্দ, ভাত একটা শব্দ, খাই একটা শব্দ, এই প্রত্যেকটা শব্দ একত্র করার পর একটা বাক্য হয়েছে, রাইট? আমরা বাক্য পুরো পরবর্তীতে শব্দ শেষ করে নিই, ঠিক আছে? আর অবশ্যই আপনারা যখন এগুলো পড়তেছেন, অবশ্যই আমি তো পড়াচ্ছি, পাশাপাশি কোনো আমার লেসের শিটে একটু হেল্প নেবেন। আমি লেসের আপনার দিয়ে দিব পিডিএফটা, ওটা একটু হেল্প নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনার আরও সুবিধা হবে আর কি। হ্যাঁ, ওকে। শব্দ জিনিসটা কি? শব্দ, এই শব্দ প্রথমত কয় প্রকার আমি জানি। আপনারা কেউ বলবেন 5 প্রকার, কেউ বলবেন 3 প্রকার, কেউ বলবেন 2 প্রকার। না, শব্দ এক একভাবে আসে, এক একটা প্রকার আলাদা আলাদা। যেমন উৎস অনুসারে বা উৎপত্তি অনুসারে, উৎস বা উৎপত্তি আমরা এভাবে বলি, উৎপত্তি অনুসারে 5 প্রকার। উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ হলো 5 প্রকার। ওকে, সেটা কি? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, রাইট? এই সিরিয়ালটা ছিল। উৎস বা উৎপত্তি অনুসারে শব্দ হলো 5 প্রকার: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তৎসমটা কি? তৎসম মানে হলো সংস্কৃত। তৎসম যার নাম, সংস্কৃত তার নাম। তৎসম যার নাম, সংস্কৃত তার নাম। তৎসম যার নাম, সংস্কৃত তার নাম। আচ্ছা, অর্ধতৎসম যার নাম, প্রাকৃত তার নাম। তদ্ভব যার নাম, খাঁটি বাংলা তার নাম। খেয়াল করেছেন? প্রত্যেকের কিন্তু 2টা নাম আছে। শুধু আপনার যে 2টা নাম এরকম নয়, প্রত্যেকটা টপিক অথবা প্রত্যেকটা জিনিসের 2টা নাম করে আছে, বুঝতে পারছেন? আপনি যে একজনের একটা নাম বলবে আর আরেকটা নাম বলবে এরকম না, ওদেরও আছে। তার মানে অবশ্যই এই তৃতীয় যে নামটা সেটা অবশ্যই আপনাকে বেশি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ওকে, তৎসম যার নাম, সংস্কৃত তার নাম। অর্ধতৎসম যার নাম, প্রাকৃত তার নাম। তদ্ভব যার নাম, খাঁটি বাংলা তার নাম। আচ্ছা, তৎসমটা সংস্কৃত, তো সংস্কৃত যেটা ছিল সেটা হচ্ছে তৎসম ছিল, রাইট? আর এই সংস্কৃত থেকে যদি সামান্য পরিবর্তন হয়, সামান্য পরিবর্তন, সেটা হচ্ছে যে অর্ধতৎসম। সংস্কৃত থেকে, তো কার থেকে বলেন তো? সংস্কৃত থেকে, যে সংস্কৃত থেকে যদি সামান্য পরিবর্তন হয় তার নাম হলো অর্ধতৎসম। যদি সংস্কৃত থেকে সামান্য পরিবর্তন, তার নাম হচ্ছে অর্ধতৎসম। আর এই সংস্কৃত থেকে যদি সম্পূর্ণ পরিবর্তন হয়, খেয়াল করবেন, সম্পূর্ণ পরিবর্তন হয় তার নাম হলো তদ্ভব বা খাঁটি বাংলা। সম্পূর্ণ পরিবর্তন তার নাম তদ্ভব বা খাঁটি বাংলা। বলা খাঁটি বাংলা যার নাম, তদ্ভব তার নাম। শুনেন, খাঁটি বাংলা আর দেশি শব্দ কিন্তু এক না। খাঁটি বাংলা সে পরিবর্তন হয়ে হয়ে তারপর খাঁটি বাংলা হয়েছে। আর দেশি শব্দ কিন্তু সেটা না। দেশি শব্দ হচ্ছে আমরা গ্রামগঞ্জে যেগুলো ব্যবহার করি, যেগুলো আমাদের সৃষ্টিগতভাবে দেশি শব্দ ছিল, সেগুলোই দেশি শব্দ, বুঝতে পেরেছেন? ওকে, এবার একটু খেয়াল করবেন। বলেন, সংস্কৃত যার নাম, তৎসম তার নাম। সংস্কৃত থেকে সামান্য যদি পরিবর্তন হয় সেটা হচ্ছে অর্ধতৎসম বা প্রাকৃত। আর যদি সম্পূর্ণরূপে পরিবর্তন হয় এই সংস্কৃত থেকে, তার নাম হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা। তদ্ভব যার নাম, খাঁটি বাংলা তার নাম। আমরা উদাহরণ দিলে আর একটু সহজ হবে আমাদের জন্য। আপনার কি মনে আছে একসময় আমরা বলতাম চন্দ্র, চন্দ্র, আয় আয় চন্দ্রমামা, মানে চন্দ্র বলতাম, রাইট? সে সংস্কৃত ছিল। সংস্কৃত থেকে সামান্য পরিবর্তন হওয়ার পর এটা হয়েছে কি চন্দ। কি হয়েছে? চন্দ। এখন আমরা কি বলি? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, মানে চাঁদ মামা বলে, চাঁদ। তাহলে একসময় ছিল চন্দ্র, চন্দ, চাঁদ। এই চাঁদটা হচ্ছে খাঁটি বাংলা। চাঁদটা কি বলেন তো? খাঁটি বাংলা, রাইট? আর চন্দ্র কি ছিল? তৎসম বা সংস্কৃত। চন্দ্র কি ছিল? অর্ধতৎসম। চাঁদ কি এখন? খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ। একসময় বলতো হস্ত, এটার নাম কি বলতো জানেন? হস্ত। কিছুদিন পরে আমরা বলি হস্ত। এখন কি কই? হাত। এই হাতটা হচ্ছে খাঁটি বাংলা। হাতটা কি বলেন তো? খাঁটি বাংলা। ক্লিয়ার? একসময় বলতাম চর্মকার। কি কার? চর্মকার, মানে তখন সংস্কৃত শব্দ ছিল। কিছুদিন পরে বলছি চর্ম আর। চর্ম আর মানে এটা অর্ধতৎসম, মানে প্রাকৃত ছিল। এখন কি কই? চা মার। এখন কি বলি? চা মার। এটা হচ্ছে খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ। আশা করি 3টা বুঝতে পেরেছেন। আশা করি 3টা। আবার বলছি, তৎসম হলো সংস্কৃত, সংস্কৃত থেকে সামান্য পরিবর্তন হলো সেটা হচ্ছে
প্রাকৃত বা অর্থসমূহ সম্পূর্ণ পরিবর্তন হলে সেটা খাঁটি বাংলা বা তদ্ভব শব্দ। তিনটা উদাহরণ আমি যেভাবে বলছি যদি বুঝতে পারেন তাহলে আশা করি অনেকটা ক্লিয়ার। এবার দেশি এবং বিদেশি। দেশি শব্দটা কি? দেশিটা কি? দেশি শব্দগুলো কি? বিভিন্ন গ্রামগঞ্জ যেগুলো ব্যবহার করেন এগুলো দেশি শব্দ, রাইট? বিভিন্ন গ্রামগঞ্জে আপনারা যেগুলো ব্যবহার করেন এগুলো দেশি শব্দ। দেশি শব্দের একটা গল্প আছে, আমি গল্পটা একটু পরে বলবো। তার আগে নবম দশম শ্রেণীর মনীষ চৌধুরী সাহেব তার ব্যাকরণ বইতে কয়েকটা দেশি শব্দ বলছেন, বেশি না। সেটা হলো কি? কুড়ি, পেট, চুলা, চোঙ্গা, টোপর, চোঙ্গা, টোপর, কুলা, ডাব, ডাগর, ঢিঙ্গা, ছাই, ঝোল, ঝিঙ্গা। ওকে, এই অল্প একটা বলছেন। কি বলছে এগুলা? দেশি শব্দগুলা। কুড়ি মানে হচ্ছে 20, পেট মানে ছিলেন উদর, চুলা মানে রান্না করা চুলা, চুঙ্গা মানে চুঙ্গি, বাঁশের চুঙ্গি, টোপর মানে হচ্ছে মাথায় দিয়ে, কুলা মানে হলো কুলা, আর ডাব মানে হচ্ছে খাওয়ার চিন্না আপনার সবাই। ডাগর মানে হচ্ছে বড় বড় চোখ, ডাগর ডাগর চোখ মানে বড় বড় চোখ। ডিঙ্গা মানে হচ্ছে ডিঙ্গি নৌকা। ছাই, ঝোল, ঝিঙ্গা। ছাই মানে হচ্ছে যে আপনারা যে ছাই দিয়ে মাজন অথবা বাসন, তারপরে মাছটা সেগুলো যে কোটেন, এগুলো হচ্ছে ছাই বলা হয়। আর ঝোল মানে তরকারির ঝোল। কী তরকারি? ঝিঙ্গা তরকারি। যদিও আপনারা এখন সেটা হয়তো বা চিনতে পারছেন, হয়তো বা 10 বছর পরে অথবা 5-10 বছর পরে হয়তো এই শব্দগুলো হয়তো জাদুঘরে থাকতে পারে। আমি জাদুঘরে কেন যাব? দেশি শব্দ দেখতে, এমন হতে পারে। আপনারা হয়তো তখনকার সময় এগুলো কুলাকে চিনবেন না, ছাইকে চিনবেন না, ঝোলকে চিনবেন না, এমন হতে পারে। যাই হোক, আশা করি এরকম যেন না হয়। আচ্ছা, কুড়ি, পেট, চুলা, চোঙ্গা, টোপর, কুলা, ডাব, ডাগর, ঢিঙ্গা, ছাই, ঝোল, ঝিঙ্গা। কুড়ি, পেট, চুলা, চোঙ্গা, টোপর, কুলা, ডাব, ডাগরে, ঢিঙ্গা, ছাই, ঝোল, ঝিঙ্গা। এগুলো দেশি শব্দ। কী শব্দ এগুলো? দেশি শব্দ। আসলে আপনারা মুখস্থ করতে পারবেন। তবে হ্যাঁ, এর বাহিরেও দেশি শব্দ আরও অনেক আছে। আপনারা যে মনে করেন শুধু এই অল্প একটা দেশি শব্দ, না, এর বাহিরেও দেশি শব্দ আরও অনেক আছে। তাহলে আমি এটা কী করবো এখন? আমি তাহলে দেশি শব্দ একটা বিয়ের গল্প বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা তখন ভিডিওটা বারবার টেনে টেনে মুখস্থ করতে পারবেন। ভিডিওটা বারবার পিছন থেকে টেনে মুখস্থ করতে পারবেন তখন গল্পটা, যদি শুনে রাখেন। একটু খেয়াল করেন, এর বাইরে দেশি শব্দ আরও আছে। কী কী দেশি শব্দগুলো? একটা বিয়ের গল্প শুনেন। এই বিয়ের গল্পটা আমরা 4 ভাগে ভাগ করেছিলাম। প্রথম পর্ব কি জানেন? মেয়ে দেখা দেখি। দ্বিতীয় পর্ব হচ্ছে জামাই আদর। তৃতীয় পর্ব হচ্ছে পরিবার পরিকল্পনা। চতুর্থ পর্ব হচ্ছে যে বর্তমানে বাচ্চা কাচ্চা কতজন আছে। এই বিয়ের গল্পটা দিয়ে আমরা দেশি শব্দ পড়ছিলাম। আচ্ছা, বিয়ের গল্পটা তাহলে কি? শুরু করা যাক। ডাবের মতো কচি, ডাগর ডাগর চোখওয়ালা, লম্বা চুলের খোপাওয়ালা, নাকে নথ পড়া এক খ্যামটাওয়ালি মেয়ের বিয়ে ঠিক হয়েছে গঞ্জে। গঞ্জ থেকে তাই টুপোর মাথায় ঝিনুকের মুক্তার মালা পরে, ধুতি পরে, ঢোল বাজাতে বাজাতে পাল তোলা ডিঙ্গি নৌকায় চড়ে আসছে খুকির বড় ভাই। বিয়ের আসলে কার? খুকির বড় ভাই। এই খবর শুনে, দ্বিতীয় পর্ব, এই খবর শুনে ঢেকি দিয়ে ধান বেনে, কুলা দিয়ে ঝেড়ে, খড় দিয়ে চুলা জ্বালিয়ে, হাঁড়ি পাতিলে করে মুড়ি আর পিঠা ভাজা হচ্ছে। শুধু তাই না, কোচ দিয়ে, কোচ ছিলেন একটা মানে লোহার একটা জিনিস আছে, ওদের মাছ ধরে। শুধু তাই না, কোচ দিয়ে ট্যাংরা ও কাতল মাছ ধরে, বটি দিয়ে কেটে রান্না করা হচ্ছে খোকার পেট ভরানোর জন্য। খোকা হচ্ছে তুর্কি শব্দ, আর খুকি হচ্ছে দেশি শব্দ, মাথা রাখতে হবে। খোকা তুর্কি কিন্তু, হ্যাঁ, পাশে লিখে রাখতে পারে, খোকা তুর্কি। যাই হোক, 2টা পর্ব গেছে। তৃতীয় পর্ব, বিয়ের 20 দিনের মাথায়, কয়দিনের? 20 দিনের মাথায় খোকা গেল হাটে টক, তেঁতুল এবং জলপাই আনতে। এসে দেখে কি জানেন? এসে দেখে ঝাউ গাছের তৈরি মাচা থেকে মই দিয়ে নেমে, ঘোমটা ফেলে, এক হাতে লাঠি অন্য হাতে ঝাঁটা নিয়ে মাঠে দাঁড়িয়ে আছে আমাদের কয়লার মতো সুন্দরী ভাবি।
আমি যে শব্দগুলো বলছি প্রতিটা শব্দ দেশি শব্দ, প্রতিটা শব্দ দেশি শব্দ এখানে। আচ্ছা, মাঠে দাঁড়িয়ে আছে কি আমাদের কয়লার মতো সুন্দরী ভাবি, ভাবিও দেশি, কয়লাও দেশি, ঝাঁটা, তারপরে লাঠি, সবই দেশি শব্দ। আর যাই হোক, তৃতীয় পর্ব গেল। লাস্ট পর্বটা কি? 20 বছর পর একদিন চাঙ্গা হয়ে জারুল গাছের তৈরি ছোঙ্গার উপর সাটায় বিছিয়ে, জারুল গাছের তৈরি ছোঙ্গার উপর সাটায় বিছিয়ে, হ্যাঁ, চিংড়ি এবং লাউয়ের ঝোল খাচ্ছে। এই সময় পাশ থেকে ঘুড়ি উড়ানো ফেলে ডিগবাজি খেতে খেতে, ডিগবাজি দেশি কিন্তু, ডিগবাজি খেতে খেতে তাকে কামড় দিয়ে বসে আছে মোটা, কালো, টাকওয়ালা, দেখতে বান্দরের মধ্যে মিষ্টি দুইটা সাও। এবার দেশি শব্দ সবগুলা। কী শব্দ? দেশি। মোটা দেশি, কালো দেশি, দেখতে বান্দরের মতো দেশি, মিষ্টি দুইটা সাও। সাও কি শব্দ? দেশি শব্দ। এগুলো সব কি দেশি শব্দ, বুঝতে পেরেছ? আচ্ছা, তোমরা আশা করি এটা পুরোটা 1 বার 2 বার 3 বার এরকম পড়বা। তখন পরীক্ষা যখন অপশন আসবে, আমি আশা করি তোমাদেরকে কেউ দামিয়ে রাখতে পারবে না, তোমরা সেটা পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, এই জিনিসগুলো একটা পড়ে নেবে। দেশি শব্দ ছিল, দেশি শব্দ ছিল। দেশি শব্দের কিচ্ছা কাহিনী আমাদের শেষ। ওকে, আশা করি তোমরা পারবা। এবার বিদায়ী শব্দ। আচ্ছা, বিদায়ী শব্দটা কি? বিদায়ী শব্দ হলো যে একটা সময় আমাদের এই দেশে বিভিন্ন বণিকরা যখন আসছিলেন ব্যবসা করার জন্য, যুদ্ধ করার জন্য আসছিলেন। আসার পরে তোমরা দেখছো যে এই বণিকরা যখন আসছিল তখন পরবর্তীতে কিছু শব্দ রেখে গেছে। যেমন ফরাসিরা আসছিল, পর্তুগিজরা আসছিল, ইংরেজরা আসছিল, ওলন্দাজরা আসছিল। এরকম করে প্রত্যেকটা দেশের মানুষ এই দেশে ব্যবসা করার জন্য আসছিল। এসে যে শব্দগুলো রেখে গিয়েছেন, এবং শুধু তাই না, শব্দ না, যে মানুষগুলো রেখে গিয়েছেন, এই জন্য বাঙালিকে বলা হয় শঙ্করের জাত। মানে কেউ মোটা হয়, কেউ কালো হয়, কেউ দেখতে লম্বা হয়, ইংরেজি মধ্যে কেউ সুন্দর হয়, কেউ মানে এক একজন এক এক রকম। কিন্তু দেখবো তুমি যখন আমেরিকা যাবা, তো লন্ডনে যাবা, তো সৌদি আরব যাবা, দেখবে সব একই স্টাইল দেখতে, একই প্যাটার্নের মানুষ। কিন্তু বাঙালি এসে কেউ লম্বা, কেউ আবার খুব খাটো, কেউ আবার খুব কালো, কেউ একটা। তাই বাঙালিকে বলা হয় শঙ্কর জাত। এই জায়গার মধ্যেই যাচ্ছি না। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই বণিকরা যখন এই দেশে আসছিল ব্যবসা করার জন্য, তখন যে শব্দগুলো রেখে গেছেন সেগুলো হচ্ছে বিদেশি শব্দ। তুমি বলতে পারো ভাইয়া বিদেশি শব্দ কি? সবই তো বিদেশি শব্দ। এই যে আমার হাতে এটা কি, এটা কি? হোয়াইট মার্কার। আমি যদি কি এটাকে মার্কার বলি, আমি এটা কলম বলি, কলমটা এরকম এরকম কিছু মার্কার। ডাস্টার, হাতে যে ডাস্টার, ঠিক আছে। তারপরে হচ্ছে যে বোর্ড, লাইট, ফ্যান, মোবাইল, তারপরে সব কিছুই তো বিদেশি। দেশি বলতে কি আছে? মানে সবই আমাদের বিদেশি শব্দ। দেশি শব্দ আমাদের বলতে তেমন কিছু না, শুধু বিদেশি শব্দগুলো সবই। আমরা এই বিদেশি শব্দ যদি পড়তে যাই আমাদের শেষ হবে না, শেষ হলে এত করে বিদেশি শব্দ আছে। ক্লিয়ার? তারপরে আমরা একটু মানে ইম্পর্টেন্ট কিছু জিনিস পড়বো, সব তো পড়া সম্ভব না। আমরা ইম্পর্টেন্ট কিছু জিনিস পড়বো যেগুলো আর কি আমাদের পরীক্ষা আসতে পারে, এমন আসবেই যে এমন না, আসতে পারে যেগুলো অত ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, সে বিদেশি শব্দগুলো আমরা একটু পড়বো। যেমন আরবি শব্দ, বিদেশি কি শব্দ? আরবি। ঠিক আছে, বিদেশি কি শব্দ? আরবি শব্দ। আচ্ছা, আরবি শব্দগুলো কি? আরবি শব্দ জিনিসটা কি? তোমরা জানো যে আরবি শব্দ তোমরা কীভাবে পড়ো? বিদেশি আরবি তো অনেক আছে, কোরআন শরীফ আরবি, সবই আরবি, সব আরবি। আরবি শব্দ বলতে পৃথিবীতে অভাবে সবই কিছু আরবি। কিন্তু আমরা আরবি শব্দের একটা গল্প অথবা বিয়ের গল্প শুরু করব। আরবি শব্দের একটা গল্প শুরু করি, তাই তো? আচ্ছা শোনো তো, গল্পটা কি? মৌসুমি, তোমরা সবাই মৌসুমিকে চিনো? হ্যাঁ, সবাই চেনে, ছোটোবেলা যারা বাংলা সিনেমার কারিগর ছিল। মৌসুমি লেবুর শরবত খেয়ে, গায়ে আতর মেখে, কামিজ পরে, কায়দা করে আকবরের জলসাগরে জৌলস দেখাচ্ছে। মৌসুমি লেবুর শরবত খেয়ে, গায়ে আতর মেখে, কামিজ পরে, কায়দা করে আকবরের জলসাগরে জৌলস দেখাচ্ছে। মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে গভীর নজর দিলে মৌসুমি আদর করে মোলায়েম হাতে তাদের হালুয়া খাওয়ায়। শুধু তাই না, এবং বলে, কি বলে জানো? শয়তান মুসাফির, অন্তরে তোর তুফান হাজির হলেও ইজ্জতে হাত দেবে না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। এগুলো আরবি শব্দ। আবার বলছি, এটা খেয়াল করো। নাম কি বলে তো? মৌসুমি। লেবুর কি খাইছে? শরবত। গায়ে কি মাখছে? আতর। কি পরছে? কামিজ। কি করছে? কায়দা। কার জলসাগরে? আকবরের জলসাগরে। কি দেখাচ্ছে? জৌলস। কোন জায়গার পোলাপাইন? মহল্লার। কেমন ছেলে? ফাজিল। কি নাম? আবির ও নাজিম। তাকাচ্ছে কীভাবে? ইশারায়। গভীর কি দিয়েছে? নজর।
আমি যেগুলো প্রশ্ন করছি তোমরা উত্তর দিচ্ছ এগুলো আরবি শব্দ। ওই নজর দিলে মৌসুমি তখন কোন হাতে, মোলায়েম হাতে কি করে আদর করে কি খাওয়ায়, হালুয়া খাওয়ায় এবং বলে শয়তান মুসাফির অন্তরে তোর তুফান হাজির হলো, ইজ্জতে হাত দেবে না। কোথায় হাত দেবে? ইজ্জতে। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। তোমরা আবার বলতে যাও না যে আমি গরিব হতে পারি কিন্তু বদনা, বদনা দরকার নেই, খারাপ নেই বলো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই যে আরবি শব্দগুলো এগুলো সব আরবি শব্দ ছিল। আমি আবার বলছি খেয়াল করো, এটা মুখস্থ করে রেখো, লিখে রেখো তোমরা। হ্যাঁ বারবার শুনে তোমরা লিখে রেখো। হ্যাঁ মৌসুমি লেবুর শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজে পরে গায়ে দাগ করে আকবরের জল সাগরে জৌলস দেখাচ্ছে। মহল্লার ফাজিল ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে গভীর নজরে দিলে মৌসুমি আদর করে মোলায়েম হাতে তাদের হালুয়া খাওয়ায় এবং বলে শয়তান মুসাফির অন্তরে তোর তুফান হাজির হলেও ইজ্জতে হাত দিবি না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। এগুলো কী শব্দ ছিল? আরবি শব্দ ছিল। আশা করি তোমরা লিখতে পেরেছো। লিখে নেবে এগুলো। হ্যাঁ বারবার শুনে তারপর এটা লিখে নেবা, লিখে তারপরে প্র্যাকটিস করবা। আরবি শব্দ ছিল। হ্যাঁ ওকে। তারপর আমরা যদি বলি ফার্সি শব্দগুলো কি? ফার্সি, ফার্সি আচ্ছা ফার্সি আসছে কোত্থেকে জানো? ফারস্য থেকে। ফারস্য মানে কি জানো? ইরান, ইরান থেকে আসে। ফার্সি শব্দ আসছে ফারস্য। ফারস্য কোন জায়গায়? ইরানের। ইরান হলে ফার্সি শব্দ, রাইট। আর যদি বলি ফরাসি, ফরাসির ফ্রান্সের, ফ্রান্সের। ফরাসি কিন্তু ফ্রান্সের ভাষা, ফ্রান্স থেকে আসছে। আর ফার্সি আসছে পারস্য থেকে, ইরান থেকে আসছে। বুঝতে পেরেছো? আচ্ছা তো ফার্সি শব্দগুলো আমরা কীভাবে চিনবো একটু খেয়াল করো। এক নম্বরে আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি কিন্তু আইনটা নিজেই ফার্সি। আইন সংক্রান্ত যা থাকবে, আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি কিন্তু আইনটা নিজেই ফার্সি। আইন সংক্রান্ত, আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি কিন্তু আইনটা নিজেই ফার্সি। কিন্তু এই যে আইন শব্দটা আর কি, হ্যাঁ আইনটা ফার্সি, আইন শব্দটা ফার্সি শব্দ। আচ্ছা যেমন আদালত যদি বলি, আদালত, তারপরে আছে যে ইজলাস, এগুলো সব আছে কি? ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। ঠিক আছে তোমরা বুঝতে পারছো আশা করি। আচ্ছা এরপরে খেয়াল করো, আমরা যদি বলি যদি শেষে, শেষে কার, শেষে কর অথবা গড় থাকবে, শেষে কর অথবা গড় থাকবে, থাকবে শেষে কর অথবা গড় থাকবে এবং তা পেশা বুঝাবে। শেষে কর আবার গড় থাকবে এবং তা পেশা বুঝাবে, সেটা হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি। যেমন সওদাগর, সওদাগর শেষে গড় আছে এবং সওদাগর একটা পেশা বোঝাইছে। যদি শেষে কর এবং গড় থাকে এবং তাদের কোনো পেশা বোঝায় সেটা ফার্সি হয়ে যাবে। সেটা কী হয়ে যাবে? ফার্সি। যেমন সওদাগর, এখানে গড় আছে, গড় আছে ফার্সি, গড় আছে কি বলতো? ফার্সি শব্দ এটা। ঠিক আছে ওকে। আবার আমি যদি বলি অজগর তাহলে গড় হবে না, যদি বলি অজগর তাহলে হবে না। অজগর কি পেশা বুঝেছেন? না। শেষে গড় থাকলেই যে হবে এরকম না। যদি শেষে গড় থাকে এবং কর থাকে এবং তার যদি কোনো পেশা বোঝায় সেটা হয়ে যাবে ফার্সি। এটা কী হয়ে যাবে? ফার্সি। ওকে। আবার বলছি আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি কিন্তু আইনটা নিজেই ফার্সি। যদি শেষে কর এবং গড় থাকে তার যদি পেশা বোঝায় তাহলে সেটা ফার্সি। যেমন সওদাগর ফার্সি শব্দ, সওদাগর গড়টা ফার্সি শব্দ হবে। ঠিক আছে কারণ হচ্ছে পেশা বোঝাইছে। আরেকটা লিখতে হবে তোমাদের, সেটা হচ্ছে যে দুটো মুছে ফেললাম এটা। তিন নম্বর লিখবা যদি শেষে প্রত্যয় আর কি, প্রত্যয়গুলো কি 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 প্রত্যয় থাকবে? দার, বাজ, বন্দি, সই, নবিশ এবং ছি থাকলে ফার্সি। ওকে। যদি শেষে দার
বাজ, বন্দি, সই, নবিশ, ছি থাকলে সেটা ফার্সি হবে। সেটা কি হয়ে যাবে? ফার্সি। উদাহরণগুলো খেয়াল করো, যেমন কৃতদার, কৃতদার, দার আছে কি নাই? আছে। গুটিবাজ, চালবাজ, বাজ আছে। রাজবন্দি, জবানবন্দি, বন্দি আছে। জুৎসই, মানানসই, সই আছে। শিক্ষা নবিশ, নবিশ আছে। উদিছি, উদিছি, মনে আছে উদি শিল্প গোষ্ঠী একটা? উদিছি, তার মানে ছি আছে। তার মানে যদি শেষে দাঁড়, বাজ, বন্দি, সই, নবিশ এবং ছি থাকলে সেটা ফার্সি শব্দ। কি শব্দ বলতো? ফার্সি শব্দ। আর একটা নিয়ম লিখো, কালো কি বলতো? একটু পড়েছিলাম, কালো কি একটু বলেছিলাম, বলো কালো কি বলতো? মোটা কালো, মনে আছে না? কালো দেশি। আচ্ছা, তো চকলেট কালার ছিল, চকলেট কালার, জানো না চকলেট কালার কি? চকলেট হচ্ছে মেক্সিকান, মেক্সিকান। একটা ম্যাজেন্ডা কালার আছে, মনে আছে তোমাদের? ম্যাজেন্ডা, বিশেষ করে আপুরা এগুলো ভালো বুঝবা কালারগুলো। ম্যাজেন্ডা আছে ইতালি, ম্যাজেন্ডা আছে কি বলতো? ইতালি শব্দ, ইতালির। আর নীল হচ্ছে কি? নীল তৎসম, নীল তৎসম। আচ্ছা যাই হোক, আপাতত এই কয়টা রাখো মাথায়, বলে না, এই কয়েকটা মাথায় রাখো আপাতত। কালো, দেশি, চকলেট, মেক্সিকান, ম্যাজেন্ডা ইতালি, নীল হলো তৎসম। এগুলো ছাড়া বাকি যা থাকবে রং, এগুলো হচ্ছে ফার্সি। রং, রং বিভিন্ন কালার, ঠিক আছে? তোমরা রং করে ছিল না, তোমরা বলো এই কালারটা দেন, ওই কালারটা, মানে তোমরা কালার ছিল। তোমরা বিদেশি শব্দ বেশি প্র্যাকটিস করো, বিদেশি শব্দ বেশি পারো, এই জন্য স্মার্ট তোমরা। আচ্ছা, এটা খেয়াল করো, কালো হচ্ছে দেশি, চকলেট হচ্ছে মেক্সিকান, ম্যাজেন্ডা হচ্ছে ইতালি, নীল হচ্ছে তৎসম। এই রঙগুলো ছাড়া আর যত রং দেখবেন সবগুলো ফার্সি। বলেন তো সবগুলো কি? ফার্সি হবে। বুঝতে পেরেছি? ঠিক আছে। আচ্ছা, আশা করি তো আপনারা বুঝতে পারছেন। আবার বলছি, ফার্সি শব্দটা আসছে ফারস্যত, ইরান থেকে। আইন সংক্রান্ত যা থাকবে সব আরবি, কিন্তু আইনটা নিজেই ফার্সি। যদি শেষে কর এবং গড় থাকে এবং তার যদি কোনো পেশা বোঝায়, তাহলে সেটা হয়ে যাবে ফার্সি। হ্যাঁ, যদি শেষে দাঁড়, বাজ, বন্দি, সই, নবিশ থাকে শেষে, তাহলে সেটা হয়ে যাবে ফার্সি। আর যদি নীল হলো তৎসম, কালো দেশি, চকলেট মেক্সিকান, ম্যাজেন্ডা ইতালি, এই শব্দগুলো অর্থাৎ এই রঙগুলো ছাড়া যে কোনো রং যদি থাকে ফার্সি শব্দ হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের আরবি শেষ হলো, ফার্সি শেষ হলো। এর বাহিরে মাথা রাখতে হবে আপনাকে, এর বাইরে কিন্তু আরও অনেক শব্দ আসে। এই যা পড়া সে বাইরে অনেক শব্দ আছে, এই জন্য এগুলো আমি শিটে দিয়ে দেবো, অথবা আপনি বইতে পাবেন। এগুলো একটু মুখস্থ করবেন আপনারা, ঠিক আছে? চেষ্টা করবেন একটু মুখস্থ করার। এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, হ্যাঁ, চেষ্টা না করতেই হবে, কারণ ওখান থেকে কোশ্চেন আসে, এখান থেকেও আসে, ওখান থেকেও আসে। আচ্ছা, আমাদের আরবি গেল, আমাদের ফার্সি গেল, আমাদের আবার পর্তুগিজ। পর্তুগিজ মানে কি? পর্তুগিজ ভাষাগুলো কি? পর্তুগিজ শব্দগুলো কি? একটু আমি একবার বলছি, একটু খেয়াল করবেন। 1 নম্বর, গির্জার পাদ্রিটি আনারস, পেয়ারা, পাউরুটি, পেঁপে বালতিতে করে। আচ্ছা, গির্জার পাদ্রি আপনারা সবাই ছিলেন। গির্জার পাদ্রিটি আনারস, পেয়ারা, পাউরুটি, পেঁপে বালতিতে করে গুদামের আলমারিতে রেখে তালা মেরে চাবি নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর জানালা দিয়ে চোর ঢুকে আলপিন দিয়ে তালা খুলে তা চুরি করে দরজা দিয়ে পালাইল। আবার বলছি, খেয়াল করবেন। গির্জার পাদ্রিটি আনারস, পেয়ারা, পাউরুটি, পেঁপে বালতিতে করে গুদামের আলমারিতে রেখে তালা মেরে চাবি নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর জানালা দিয়ে চোর ঢুকে আলপিন দিয়ে তালা খুলে তা চুরি করে দরজা দিয়ে পালালো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ, ঠিক আছে? আরও আছে, এগুলো পড়বেন। আর এই মজার মজার গল্পগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন, তখন আপনাদের ভালো লাগবে। এখন তো যদি লাইক গিয়ে যায়, এখান থেকে কেমন আসে, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা উৎস এবং উৎপত্তি অনুসারে যে শব্দগুলো 5 প্রকার, আমরা প্রায় অনেকটা শেষের দিকে পড়ে ফেললাম, প্রায় শেষ করলাম আর কি। হ্যাঁ, তারপরেও এছাড়াও আরও আছে, ছিল সামনে। যেমন হচ্ছে যে আপনার জোড়া শব্দ, জোড়া গলা শব্দ মানে জোড়া না, সরি, এটাকে বলা হয়, আমরা দেখছি শঙ্কর শব্দ। শঙ্কর মানে হচ্ছে যে দুইটা একই রকম, অর্থাৎ মিশ্র শব্দ। মিশ্র শব্দ যার নাম শঙ্কর শব্দ তার নাম। যেমন কালি, কলম, কালি এক শব্দ, কলম আর এক শব্দ, দুইটা দুই রকম শব্দ। যেমন হ্যাড, মৌলবী। হ্যাড হচ্ছে ইংরেজি, মৌলবী হচ্ছে ফার্সি, মানে হ্যাড মৌলবী। ইংরেজি এবং ফার্সির সমন্বয় আসছে, বলছে হ্যাড মৌলবী সিন, তিনি কি হ্যাড মৌলবী। তার মানে এটা হচ্ছে যে মিশ্র শব্দ বলা হয় এটাকে, এটাকে মিশ্র শব্দ বলা হয়, অথবা শঙ্কর শব্দ বলে। মানে দুইটার সমন্বয় এটা তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন?
ওকে, তাহলে উৎস অনুসারে অথবা উৎপত্তি অনুসারে শব্দ 5 প্রকার আমরা মোটামুটি শেষ করলাম। ক্লিয়ার? আমি একটু পরে বলবো, তার আগে আমি আরেকটা বলছি, অর্থ অনুসারে শব্দ। অর্থ অনুসারে শব্দ কয় প্রকার? 3 প্রকার। অর্থ অনুসারে 3 প্রকার। কি কি? যৌগিক, রূঢ় বা রূঢ়ি, যোগরূঢ়। আচ্ছা, যৌগিকটা কি? যৌগিকটা হলো উৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ যদি এক হয় তার নাম হলো যৌগিক। আবার বলছি, উৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থ যদি এক হয় তার নাম হলো যৌগিক শব্দ। আচ্ছা, উৎপত্তি ব্যবহারিক অর্থ এক হবে কিভাবে? হ্যাঁ, যেমন আমি যদি বলি নায়ক অথবা গায়ক, যদি বলি যে গায়ক, আচ্ছা বলেন তো গায়ক মানে যে গান গায়, আচ্ছা গায়ক মানে যে গান গায়, তার গায়কের উৎপত্তি আর ব্যবহারিক অর্থ কি আলাদা? একই হবে, কারণ যে গান গায় সে ছোটোবেলা থেকে তার উৎপত্তিগত অর্থ ছিল গায়ক, মানে গান গাইতে গাইতে সে গায়ক হয়েছে। ছোটোবেলা থেকে কি বলা হয়? গান গাও, তুমি আরও গান গাও, গান গাও, গান গাও, মানে গান গাইতে বড় হয়ে সেটা কি হয়েছে? গায়ক হয়ে গেছে। মানে উৎপত্তি আর ব্যবহারিক অর্থ তো একই। উৎপত্তি আর ব্যবহারিক অর্থ যদি একই হয় তার নাম হলো যৌগিক। তার নাম হচ্ছে কি বলেন তো? যৌগিক। আর যদি উৎপত্তি আর ব্যবহারিক অর্থ যদি ভিন্ন হয়, আলাদা হয়, তার নাম হচ্ছে রূঢ়। ভিন্ন বা আলাদা কিভাবে? যেমন সন্দেশ। আচ্ছা বলেন তো আপনারা, সন্দেশ শব্দের অর্থ কি বলেন তো? সন্দেশ শব্দের অর্থ হচ্ছে মিষ্টান্ন, রাইট? সন্দেশ শব্দের অর্থ কি বলেন তো? মিষ্টান্ন। সন্দেশ শব্দের অর্থ হচ্ছে মিষ্টি জাতীয় কোনো কিছু, অর্থাৎ মিষ্টান্ন, মিষ্টি কোনো প্রোডাক্ট যদি আমরা বলি, অর্থাৎ খাইতে যেমন কিছু মিষ্টান্ন। সন্দেশ মানে হচ্ছে মিষ্টান্ন, রাইট? এখন আমরা আবার একটু খেয়াল করি একটু। সন্দেশ শব্দ হচ্ছে মিষ্টান্ন, এটা রূঢ় শব্দ, সন্দেশ মিষ্টান্ন। কিন্তু সন্দেশ শব্দের অর্থ, উৎপত্তিগত অর্থ হচ্ছে যে কি জানেন? সংবাদ। কি ছিল? সংবাদ, মানে খবর, সংবাদ। আর ব্যবহারিক অর্থ কি বলেন তো? মিষ্টান্ন। তাহলে উৎপত্তি আর ব্যবহারিক অর্থ ভিন্ন বা আলাদা আছে কি নাই? আছে। যদি উৎপত্তি আর ব্যবহারিক অর্থ ভিন্ন বা আলাদা থাকে সেটা হচ্ছে রূঢ় শব্দ, রূঢ় বা রূঢ় শব্দ। আবার বলছি, যদি উৎপত্তি আর ব্যবহারিক অর্থ যদি আলাদা থাকে বা ভিন্ন থাকে সেটা হচ্ছে রূঢ় বা রূঢ় শব্দ। আশা করি বুঝতে পেরেছেন। আর যোগরূঢ় মানে হচ্ছে সমাস সাজিত, যেমন রাজপুত। রাজপুত মানে কি জানেন? রাজার পুত, র আসছে। কোন সমাস? একটু যেদিন পড়াবো সেদিন বুঝতে পারবেন। রাজার পুত, আসছে। সমাজটা একদম সহজ এবং অনেক মজার। যেদিন পড়াবো ওই দিন অবশ্যই দেখতে পারবেন, ঠিক আছে? রাজপুত মানে রাজার পুত, আসছে। তো রটা কি এখানে? রটা কি? রটা হলো এখানে ষষ্ঠী তৎপুরুষ। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি, পঙ্কজ। পঙ্কজ মানে হলো পঙ্কে জন্মে যা, তাকে বলা হয় পঙ্কজ। পঙ্কে জন্মে যা, তাকে বলা হয় পঙ্কজ। আচ্ছা, এই পঙ্কজটা তাহলে কি? সমাস, উপতৎপুরুষ সমাস, রাইট? পঙ্কজ তাহলে সমাস। তো সমাস মানে সেটা কি শব্দ? কি শব্দ? যোগরূঢ় শব্দ। কি শব্দ? যোগরূঢ় শব্দ। আরেকটা উদাহরণ দিচ্ছি, গবেষণা। আচ্ছা বলেন তো গবেষণা কি? গবেষণা মানে হচ্ছে চিন্তা করা, অনেক গভীরভাবে চিন্তা করা। আবার গবেষণা মানে কি? গরু খোঁজা, গোযোগ 100টা, গরু খোঁজা। তার উৎপত্তি আর ব্যবহারিক অর্থ ভিন্ন বা আলাদা হয়েছে কি হয় নাই? হয়েছে। আর যদি উৎপত্তি আর ব্যবহারিক অর্থ ভিন্ন বা আলাদা হয় সেটা হচ্ছে রূঢ় শব্দ। আমি যদি বলি যে পাঞ্জাবি পরেছি, আমি পাঞ্জাবি, রাইট? পাঞ্জাবি একটা ড্রেস। আর যদি বলে পাঞ্জাবি বলা হয় পাকিস্তানিদেরকে, অর্থাৎ পাঞ্জাব প্রদেশকে বলা হয়, তাহলে ব্যবহারিক অর্থ একটা আর উৎপত্তিগত আরেকটা ছিল, ব্যবহারিক অর্থ হচ্ছে আরেকটা। তার নাম হচ্ছে কি বলেন তো? তার নাম হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। আসলে 3টা বুঝতে পারছেন। একটু আবার বলছি, অর্থ অনুসারে শব্দ 3 প্রকার, যৌগিক, রূঢ় এবং যোগরূঢ়। যৌগিকটা হলো উৎপত্তি আর ব্যবহারিক অর্থ যদি এক হয় তার নাম যৌগিক, আর উৎপত্তি আর ব্যবহারিক অর্থ যদি ভিন্ন বা আলাদা হয় তার নাম হচ্ছে রূঢ়, আর যদি সমাস সাধিত হয় সেটা হচ্ছে যোগরূঢ়। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা শব্দ আরও আছে, হ্যাঁ আছে, সেটা হচ্ছে ঘটন অনুসারে শব্দ 2 প্রকার। ঘটন অনুসারে 2 প্রকার। সেটা কি? মৌলিক, সাধিত। আচ্ছা, তাহলে মৌলিকটা কি? মৌলিকটা কি জানেন? মৌলিকটা হচ্ছে কি জানেন? মৌলিকটা হচ্ছে যে যা ভাঙলেও
বিশ্লেষণ করলেও নতুন কিছু আসবে না, অর্থাৎ যা আছে তাই থাকবে, তার নাম হচ্ছে মৌলিক। নতুন কিছু আসবে না। যেমন আমরা যদি বলি এক, আচ্ছা বলেন তো এক একটা ভাঙ্গেন, বিশ্লেষণ করেন নতুন কিছু আসবে, এক মাঝখানে ভাঙ্গেন, তাহলে এ হয়েছে আর ক হয়েছে, নতুন কিছু আসবে? অর্থবল কোনো শব্দ আসেনি। যদি যা ভাঙলেও বিশ্লেষণ করলো নতুন কোনো অর্থবহুল শব্দ আসবে না, তার নাম হলো মৌলিক। আর যদি নতুন কিছু আসে, নতুন কোনো অর্থবহুল শব্দ আসে, তার নাম সাধিত। যদি নতুন কিছু আসে, নতুন অর্থবহুল শব্দ আসে, তার নাম হচ্ছে কি? সাধিত। যেমন একের, এটা কি ভাঙলে কি হবে? এক যোগ এর আসছে, এক ছিল মৌলিক আর এর যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে সাধিত। এটা কি হয়ে গেছে? সাধিত। আমার সাথে একটু বলতে হবে, যা আছে তাই থাকবে, নতুন কিছু আসবে না, তার নাম হলো কি? মৌলিক। আর যদি নতুন কিছু আসে, তার নাম হলো কি? সাধিত। তার নাম কি বলেন তো? সাধিত। বলেন, যা আছে তাই থাকবে, তার নাম কি? মৌলিক। অর্থাৎ যা ভাঙলেও বিশ্লেষণ করলেও নতুন কিছু আসবে না, নতুন কিছু হবে না, তার নাম হচ্ছে মৌলিক। আর যদি ভাঙলেও বিশ্লেষণ করলেও নতুন কিছু আসে, নতুন কিছু হয়, তার নাম হচ্ছে সাধিত। বলেন, যা আছে তাই থাকবে, তার নাম মৌলিক। নতুন কিছু আসবে, তার নাম সাধিত। তাহলে উদাহরণ দিকে একটা, তাহলে আরও সহজ হবে। দুই কি? মৌলিক। দুই এর সাধিত। তিন কি? মৌলিক। তিন এর সাধিত। চার কি? মৌলিক। চার এর সাধিত। পাঁচ কি? মৌলিক। পাঁচ এর সাধিত। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। ফুল কি? মৌলিক। ফুল এর সাধিত। এরই মাঝে আমাদের শেষ হয়ে গেল আরেকটি টপিক, শব্দ। কি শেষ হয়ে গেল? শব্দ। শেষ হওয়ার আগে আমরা অবশ্যই একবার প্রথম থেকে আরেকবার রিভাইজ দেব। শব্দ আমাদের শেষ হওয়ার আগে আমি একটা রিভাইজ দিচ্ছি, আরেকবার বলছি, একটু খেয়াল করবেন। শব্দ আসে বর্ণ থেকে, আর শব্দটা খেয়াল করবেন, শব্দ জিনিসটা কি? এটা উৎপত্তিগতভাবে অথবা উৎস অনুসারে শব্দটা হলো 5 প্রকার: তৎসম, অর্ধসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তৎসমটা হলো সংস্কৃত, আর সংস্কৃত যদি সামান্য পরিবর্তন হয় অর্ধসম, যদি সম্পূর্ণ পরিবর্তন হয় সেটা তদ্ভব বা খাঁটি বাংলা। যেমন চন্দ্র থেকে চন্দ, এরপর হচ্ছে চাঁদ। চন্দ্র ছিল সংস্কৃত, এরপর চন্দ্র হচ্ছে এটা হচ্ছে অর্ধসম, এখন চাঁদ বলে আমরা, সেটা তদ্ভব বা খাঁটি বাংলা। দেশি শব্দ কখনো পরিবর্তন হয়ে আসেনি, যা ছিল তাই গ্রামগঞ্জের অথবা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। যেমন আমরা বলছিলাম একটা বিয়ের গল্প, অথবা একটা বলছিলাম মনির চৌধুরী সাহেবের যে বইয়েরটা, কুড়ি পেট চুলা, চঙ্গাটা পরে কুলা, ডাবে ডাগর ঢিঙ্গা, সাই ঝোলে ঝিঙ্গা। বিয়ের গল্পটা কী ছিল মনে আছে আপনাদের? একটু পড়ে নেবেন, আমি বলছি একবার, আবার একটু খেয়াল করেন। ডাবের মতো কচি, ডাগর ডাগর চোখওয়ালা, লম্বা চুলের খোপাওয়ালা, নাকি নথ পড়া এক খ্যামটাওয়ালি মেয়ের বিয়ে ঠিক হয়েছে গঞ্জে। গঞ্জ থেকে তাই টোপর মাথায় ঝিনুকের মুক্তার মালা পরে ঢোল বাজাতে বাজাতে পাল তোলা ডিঙি নৌকায় চড়ে আসছে খুকির বড় ভাই। এই খবর শুনে ঢেকি দিয়ে ধান বেনে, কুলা দিয়ে ঝেড়ে, খড় দিয়ে চুলা জ্বালিয়ে, হাঁড়ি পাতিলে করে মুড়ি আর পিঠা ভাজা হচ্ছে খোকার পেট ভরানোর জন্য। না শুধু, এবং কোচ দিয়ে ট্যাংরা মাছ এবং কাতল মাছ ধরা হচ্ছে, এবং তা বটি দিয়ে কাটাকাটি করে রান্না করা হচ্ছে খোকার পেট ভরানোর জন্য। বিয়ের 20 দিনের মাথায় খোকা গেল হাটে টক, তেঁতুল এবং জলপাই আনতে। এসে দেখে ঝাউ গাছের তৈরি মাসা থেকে মই দিয়ে নেমে, ঘোমটা ফেলে, লাঠি এবং ঝাঁটা নিয়ে মাঠে দাঁড়িয়ে আছে আমাদের কয়লার মতো সুন্দরী ভাবি। বিয়ের 20 বছর পর একদিন চাঙ্গা হয়ে জারুল গাছের তৈরি চোঙ্গার উপর সাটায় বিছিয়ে চিংড়ি এবং লাউয়ের ঝোল খাচ্ছে, এবং পাশ থেকে ঘুরুরানো ফেলে ডিগবাজি খেতে খেতে এসে তাকে কামড় দিয়ে বসে আছে মোটা কালো টাকওয়ালা দেখতে বান্দরের মতো মিষ্টি দুটি সাউ। দেশি শব্দ শেষ। বিদেশি, বিভিন্ন বণিকদের মধ্যে যেগুলো আসছে বিদেশি শব্দ, আরবি শব্দ। মৌসুমি লেবু শরবত খেয়ে গায়ে আতর মেখে কামিজে পরে গায়ে দাগ করে আকবরের জলসাগরে জৌলস দেখাচ্ছে। মহল্লার ফাজির ছেলে আবির ও নাজিম ইশারায় তার দিকে গভীর নজর দিলে মৌসুমি আদর করে মোলায়েম হাতে তাদের হালুয়া খাওয়ায় এবং বলে, শয়তান মুসাফির, অন্তরে তোর তুফান হাজির হলেও ইজ্জতে হাত দিবি না। আমি গরিব হতে পারি কিন্তু খারাপ না। এরপরে সেরা গেল। এরপর নেক্সট দেখো, এটা ফার্সি জিনিসটা কি?
আইন শব্দ যা থাকবে সব আরবি, কিন্তু আইনটা নিজে ফার্সি। আর ফার্সি হচ্ছে ফরাসি থেকে, আর ইরান থেকে। ইরানি শব্দ হচ্ছে ফার্সি শব্দ, আর ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের শব্দ, আলাদা। ফরাসিগুলো আলাদা, পর্তুগিজ ফরাসিগুলো আলাদা, কার্তুস এসব হচ্ছে ফরাসি, পরে পড়াচ্ছি। আচ্ছা, ফার্সিগুলো কি? আইন শব্দ যা থাকবে সব আরবি, কিন্তু আইনটা নিজেই ফার্সি। যদি শেষে কর এবং গড় থাকে, তাদের পেশা বলতে সেটা ফার্সি। যদি শেষে দাঁড়, বাজ, বন্দি, সই, নবিশ থাকে, তাহলে সেটা ফার্সি। কালো দেশি, ম্যাজেন্ডা ইতালি, মেক্সিকান, ম্যাজেন্ডা ইতালি, চকলেট মেক্সিকান, আর নীল তৎসম, এগুলো ছাড়া বাকি সবগুলো আছে ফার্সি। সবগুলো কালার রং ফার্সি। আচ্ছা, ফার্সি গেল। তারপর আমরা সামনে দেখছি আমরা পর্তুগিজ। গিজার পাদ্রিটি আনারস, পেয়ারা, পাউরুটি, পেঁপে বালতিতে করে গুদে বানাতে রেখে তালা মেরে চাবি নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর জানলা দিয়ে ঢুকে আলপিন দিয়ে তালা খুলে তা চুরি করে দরজা দিয়ে পালালো। আর একটু সামনে গেলাম, গিয়ে দেখি যে ওখানে বসে আছে কে, অর্থ অনুসারে শব্দ আবার 3 প্রকার, একটা যৌগিক, একটা রূঢ়, একটা যুগুড়। যৌগিক মানে হচ্ছে উৎপত্তি বা ব্যবহারিক যদি এক হয় তার নাম হলো যৌগিক, আর উৎপত্তি আর ব্যবহারিক যদি ভিন্ন হয় বা আলাদা হয় তার নাম হচ্ছে রূঢ় বা রূঢ়ি শব্দ। আমি উদাহরণ সহ সুন্দর করে দিয়েছিলাম, আপনারা একটু আগে টেনে দেখতে পারবেন, ঠিক আছে? জাস্ট একবার বলছি আর কি, হ্যাঁ, হিন্টসটা দিচ্ছি। আর যুগুড় মানে হচ্ছে যে সমাস সাহিত্য শব্দ যেগুলো, সেটা যুগুড় শব্দ। ঘটনা অনুসারে শব্দ 2 প্রকার। ঘটনা অনুসারে 2 প্রকার, একটা মৌলিক, একটা সাধিত্য। মৌলিক মানে যা আছে তাই থাকবে, ভাঙলে বিশ্লেষণ করলেও নতুন কিছু আসবে না, যা আছে তাই থাকবে, তার নাম হলো মৌলিক। আর নতুন যদি কিছু আসে তার নাম হলো সাধিত্য। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এরই মাঝে আমাদের শব্দ টপিক্সটাও পরে শেষ হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা বলবো পরবর্তী টপিক্স, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। এটা পড়বো। তাহলে টপিক্সের নাম কি বলেন তো? পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। ওকে, হ্যাঁ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এটা কি? আমরা আবার বলছি, শোনেন। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এটা হলো পুরুষ থেকে স্ত্রীবাচক শব্দগুলো কীভাবে তৈরি করা হয় সেটা আর কি দেখাবো। তার আগে আমরা একটু বলবো, পুরুষ স্ত্রীবাচক শব্দটা আছে 2 প্রকার। একটা হচ্ছে যে সাধারণ অর্থে, আর একটা হচ্ছে পতি ও পত্নী অর্থে। পতি ও পত্নী অর্থে, 2টা অর্থে আসে। আচ্ছা, একটা আমরা সাধারণ অর্থে, একটা হচ্ছে পতি ও পত্নী অর্থে। সাধারণ অর্থে কি জানেন? সাধারণ অর্থে মানে হচ্ছে যে বালক বালিকা, যেমন গায়ক গায়িকা, নায়ক নায়িকা। নায়ক নায়িকা দিয়ে আপনারা খুশি হবেন হয়তো বা, নায়ক নায়িকা, এটা সাধারণ অর্থে। সাধারণ অর্থে মানে পুরুষ স্ত্রীবাচক, সেটা সাধারণ অর্থে। গায়ক গায়িকা, বালক বালিকা, এগুলো সাধারণ অর্থে আসছে, ঠিক আছে? আর পতি ও পত্নী অর্থটা কি? পতি ও পত্নী হচ্ছে স্বামী স্ত্রী, রাইট? স্বামী স্ত্রীতে শুরু করি, হ্যাঁ, স্বামী স্ত্রী, তারপরে কয়েকদিন পর পিতা মাতা, এগুলো আর কি পতি ও পত্নী অর্থে সাধারণ অর্থে। আসলে বুঝতে পেরেছেন। পুরুষ স্ত্রীবাচক 2টা অর্থে আসে, মানে 2টা প্রকার, একটা সাধারণ অর্থে, একটা পতি ও পত্নী অর্থে। সাধারণ অর্থ হচ্ছে যে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বালক বালিকা। আর পতি ও পত্নী অর্থ হলো স্বামী স্ত্রী, পতি পত্নী, স্বামী স্ত্রী, ভাই ভাবি, তারপরে পিতা মাতা, এগুলো আর কি 2 প্রকার। তারপরে এটা আবার আমরা বিভিন্নভাবে পড়ছি। এরা পুরুষটাকে স্ত্রীবাচক করা যায় কিভাবে, কি কি প্রত্যযুক্ত হয়, প্রত্যয়গুলো কি কি? যেমন 1 নম্বরে যেমন বলি, ই, নি, আনে, তারপরে আছে ইকা, হ্যাঁ, ই, নি, আনে, ইকা, এগুলো। আচ্ছা, এই দিয়ে দিই, যেমন আছে যদি বলি জেলে, জেলে নি, জেলে হয়ে যাবে কি জেলে নি। আচ্ছা, আরেকটা আছে ইনি, ইনি, মেধাবী, মেধাবিনী, মেধাবী দেখা যাবে মেধাবিনী, মেধাবী, মেধাবিনী, শেষে ইনি আসছে।
ইনে যুক্ত হয়েছে শেষে, আর এটার সাথে কি যুক্ত, নি, জেলে জেলে নি, ঠিক আছে। আনি, আনি দিয়ে কি হবে, চাকর চাকরানি, চাকর হয়ে যাবে চাকরানি, চাকরানি, আনি আসছে শেষে, কি আসছে, আনি, জেলে নিয়ে আসছে, এখানে আনি আসছে। ইকা, বালক বালিকা, বালক কি হয়ে যাবে, বালিকা, বালিকা, ইকা আসছে, ইকা, ইকা গেছে শেষে, আনি গেছে, দীর্ঘ আছে না শেষে একটা, সুন্দর সুন্দরী, সুন্দর হয়ে যাবে কি, সুন্দরী, বাস বাস। ওকে, আরেকটা দিই, আ, আ, আ আছে প্রিয়, প্রিয় হয়ে যাবে কি, প্রিয়া, হয়ে যাবে এটা প্রিয়া, আ আসে শেষে, আ। ওকে, খেয়াল করেন পতি ও পত্নী আসে, যাই হোক এই যে পুরুষ এবং স্ত্রীবাচক, পুরুষটা স্ত্রীবাচক হয়েছে কি কি প্রত্যযুক্ত হয়েছে সেগুলো একটু মনে রাখতে হবে আপনাকে। শেষে ই, নি, আনি, ইকা, ইনি, আ, ই, নি, আনি, ইকা, ইনি, আ, এই প্রত্যয়গুলো যুক্ত হয়ে শেষে পুরুষটা কি স্ত্রীবাচক হয়েছে। কিভাবে, যেমন সুন্দর, এখানে সুন্দরী, স্ত্রীবাচক হয়েছে ই যুক্ত হয়ে। জেলে, এখানে জেলে নি, স্ত্রীবাচক হয়েছে নি যুক্ত হয়ে। চাকর, এখানে চাকরানি, আনি যুক্ত হয়েছে, স্ত্রীবাচক হয়েছে। বালক, এখানে বালিকা, ইকা যুক্ত হয়েছে, স্ত্রীবাচক হয়েছে। মেধাবী, এখানে মেধাবী, নি, ইনি যুক্ত হয়েছে, স্ত্রীবাচক হয়েছে। প্রিয়, এখানে প্রিয়া, এখানে আ যুক্ত হয়েছে, স্ত্রীবাচক হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে শেষে কি আসবে, ই, নি, আনে, ইকা, ইনি, আ যুক্ত হয়ে পুরুষটাকে স্ত্রীবাচক করা হয়েছে। আপনাদের কাছে একটা এখন প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আমি বললাম আনি, এই যে ইকা, এই যে নি, এই তিনটা, তার মানে যদি ইকা বলি প্রথমে, ইকা একটা উদাহরণ দিচ্ছি, নাটক নাটিকা, নাটক হয়ে গেছে নাটিকা। আচ্ছা বলেন তো, নাটক নাটিকা, আর আনি দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, আনি দিয়ে, হিম হয়ে যাবে হিমানি, হিমানি, এখন আনি আসছে শেষে। আর নি দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, নি, ডাক্তার, ডাক্তার হয়ে গেছে ডাক্তার নি, ডাক্তার নি। আমার সাথে আপনার আদর করে বলেন না, ডাক্তার রানী, তুমি হচ্ছে ডাক্তার রানী, আমি হচ্ছে ডাক্তার, এভাবে আদর করা বলা দরকার নেই। কারণ রানী কার কাছে আছে, চাকর চাকরানি, শুধু রানী ওখানে, মেথর মেথরানি, রানী ওখানে। হ্যাঁ, আপনি দেখেন ডাক্তার ডাক্তার রানী হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা আবার মনে কষ্ট যায় না, তোমার মহিলা ডাক্তার, ঠিক আছে। ওকে, আবার খেয়াল করো, ইকা হবে নাটক নাটিকা, আনি হিম হিমানি, ডাক্তার ডাক্তারনি। হ্যাঁ, ওকে, আমরা আবার সেটা কীভাবে করছি, নাটক নাটিকা, ইকা আসছে শেষে, কী আসছে এখানে, ইকা। তো ইকাটা তাহলে কি, এখন তোমাদের কাছে কোশ্চেন আছে, ভাইয়া এখানে তো ইকা আসছে, পুরুষ এবং স্ত্রী যুক্ত হয়েছে, ইকাটা এই যে পুরুষটা স্ত্রী হয়েছে, ইকা যুক্ত হয়েছে এসে, তাহলে এখানে যে নাটক নাটিকা, এই যে ইকা আসছে, ইকাটা তাহলে এখানে কী বলবো আমরা, এটা কি পুরুষটা স্ত্রী হয়েছে না অন্য অর্থে আসছে? নাটক কি পুরুষ, নাটক স্ত্রী, ইকাটা স্ত্রী হয়েছে না, হয় নাই। যদি পুরুষ এবং স্ত্রীবাচক না আসে তাহলে অবশ্যই অন্য অর্থে আসবে। তাহলে অন্য অর্থটা তাহলে কি, ইকা যুক্ত হয়ে সবসময় ক্ষুদ্র অর্থে আসে। কি অর্থে আসে বলতো, ক্ষুদ্র অর্থে। আচ্ছা, ক্ষুদ্র অর্থে আসলে এই ক্ষুদ্র অর্থে আসছে কি, আসলে আমরা দেখি একটু ক্ষুদ্র অর্থে। ক্ষুদ্র, ক্ষুদ্র অর্থে আসে। ক্ষুদ্র অর্থে কীভাবে আসে এটা খেয়াল করো। ক্ষুদ্র অর্থে নাটক ছিল 2 ঘন্টা 3 ঘন্টা ধরে নাটক দেখে, আর নাটিকা হচ্ছে ছোট 5 মিনিট 10 মিনিট নাটিকা দেখে, রাইট। নাটিকা ইকাটা ক্ষুদ্র অর্থে আসে। কি অর্থে আসে, ক্ষুদ্র অর্থে। তো ইকাটা কি অর্থে আসে এখানে, ক্ষুদ্র অর্থে। আর এখানে আসছে কি, পুরুষটা স্ত্রীবাচক অর্থে। নাটক নাটিকা, পুস্তক পুস্তিকা, মালা মালিকা, এই যে ইকাটা, মালি মালিকা, এই যে ইকাটা এটা কি অর্থে আসে বলতো, ক্ষুদ্র অর্থে। কি অর্থে আসে, ক্ষুদ্র অর্থে। তার মানে তোমরা পুরুষ স্ত্রীবাচক দেখলেই শুধু ইকা দেখলে হবে না, ইকাটা পুরুষ স্ত্রীবাচক ছাড়াও আসে, এটা ক্ষুদ্র অর্থে। কি অর্থে আসছে, ক্ষুদ্র অর্থে। আচ্ছা, তাহলে আনিটা কি অর্থে আসছে, আনি, আনিটা হিম মানে হচ্ছে বরফ খণ্ড, আর হিমানি হচ্ছে বরফের পাহাড়। তো বৃহৎ না, এটা বিশাল বড় হয়েছে হিমানি, রাইট। এটা বৃহৎ অর্থে। কি অর্থে আসে আনিটা, বৃহৎ অর্থে। আনিটা হচ্ছে বৃহৎ অর্থে, বৃহৎ অর্থে আসছে। তাহলে আবার বলছি, ইকা কি অর্থে আসছে, ক্ষুদ্র অর্থে। আনি কি অর্থে আসে, বৃহৎ অর্থে।
আনেটা কি অর্থে আসে? বৃহৎ অর্থে। অবশ্যই এটা মার্ক করে রাখবে। আনে বৃহৎ অর্থে আসে, ইয়া ক্ষুদ্র অর্থে আসে। নাটক, নাটিকা এখানে পুরুষ স্ত্রীবাচক হয় নাই, যদি না হয় তাহলে কী হবে? ক্ষুদ্র অর্থ হবে। ক্ষুদ্রতে আসলে ক্ষুদ্র অর্থ হয়েছে, হ্যাঁ নাটক 3 ঘন্টা 2 ঘন্টা দেখি, নাটিকা খুব ছোট সংক্ষেপে দেখি, হিম হয়েছে বরফখণ্ড আর হিমালয় হয়েছে বিশাল বরফের পাহাড়। এরকম আরও অনেক আছে উদাহরণ আনে দিয়ে, বৃহৎ অর্থে দিয়ে। যেমন অরণ্য, এটা অরণ্যানী। অরণ্য কি পুরুষ? অরণ্য কি স্ত্রী? না, অরণ্য হয়েছে যে অরণ্য থেকে অরণ্যানী, এই অরণ্যানীটা হচ্ছে বৃহৎ অর্থে আসছে। কী অর্থে আসছে? বৃহৎ অর্থে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে ডাক্তার, ডাক্তার নেই, এই যে নিটা আসছে, এই যে নিটা। আচ্ছা, এটা নিটা কি পুরুষ স্ত্রীবাচক হয়েছে? না, এটা হচ্ছে অবজ্ঞার্থে। এটা কি ডাক্তার, ডাক্তার নিয়ে কখনো বলা হয়? ফকির, ফকির নিয়ে। তুমি দেখবে যখন ফকিরকে বলে ফকির নিয়ে এদিকে, তো সে রেগে যাবে কিন্তু। ডাক্তার যখন এই ডাক্তার নিয়ে কেমন আছেন, তাহলে চেতে যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে তাকে অবজ্ঞার্থে বলেছো। কী হচ্ছে? অবজ্ঞার্থে। তো নিটা এখানে কি অর্থে আসছে? অবজ্ঞা। মনে রাখতে হতে পারে এরকম। তো নিটা কি অর্থে? অবজ্ঞার্থে আসে। ওকে, আবার বলছি, এটা খেয়াল করবেন, যদি শেষে ই, নি, আনি, ইকা, ইনি, প্রত্যযুক্ত হয়ে পুরুষ স্ত্রীবাচক হয়, যদি পুরুষ স্ত্রীবাচক না হয় তাহলে আর অন্য অর্থে আসে কীভাবে? ইকাটা আসে ক্ষুদ্র অর্থে, আনিটা আসছে বৃহৎ অর্থে, আর নিটা আসে অবজ্ঞা অর্থে। এটা কীভাবে আসে, কেমনি আসে, সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। আশা করে বুঝতে পেরেছেন। পুরুষ স্ত্রীবাচক শব্দের আমাদের একটা অংশ শেষ হলো। আমরা এখন আপনার সামনে যাচ্ছি, মানে এটা একটা অংশ মতো, এটা একটা প্রশ্ন আসে আর কি। যদি প্রশ্ন আসতে পারে, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে এভাবে, যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এটা পুরুষ স্ত্রীবাচক কী হবে, পুরুষটা স্ত্রীবাচক কী হবে, এটা একটা কোশ্চেন আসতে পারে। আরেকটা কোশ্চেন আসতে পারে এভাবে, সেটা হচ্ছে যে এতক্ষণ তো আমরা পড়ছি পুরুষ স্ত্রীবাচক হয়েছে, আরেকটা আছে যে একটা পুরুষের 2টা স্ত্রীবাচক হয়, যেমন শিক্ষকের 2টা স্ত্রী হয়। শিক্ষকের হয় কি শিক্ষয়িত্রী, শিক্ষক পত্নী। যেমন শিক্ষক, এটা 2টা হতে পারে, একটা কী হতে পারে? শিক্ষয়িত্রী, একটা শিক্ষক পত্নী। ঠিক আছে, যেমন দাদার কী হতে পারে? দাদা, দাদা হতে পারে কি দাদি, এবং দাদি হতে পারে, এবং বৌদি হতে পারে। তারপর আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে চৌধুরী, চৌধুরী আর চৌধুরী পত্নী আর চৌধুরী রানী, দুইটা। একটা পুরুষের 2টা স্ত্রীবাচক হয়, এটা আমি লেকচার শিটে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন ওখানে একটু। হ্যাঁ, আচ্ছা, এরপর আরেকটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে যদি এভাবে বলি, আর পরবর্তীতে যদি এভাবে বলি যে পুরুষ স্ত্রীবাচক হয়েছে, স্ত্রী পুরুষ সেটা হয়েছে, কিন্তু এতক্ষণ যা পড়ছি সব নিয়মে পড়ছি। আবার নিয়মের বাইরে যদি আমি পড়ি, নিয়মের বাইরে অর্থাৎ নিয়মের বহিরাগত যেটা পড়ি, সেটা হচ্ছে যে কীভাবে নিয়মের বাইরে সেটা কীভাবে হতে পারে? হ্যাঁ, নিত্য পুরুষ এবং নিত্য স্ত্রী, যেটার কোনো পুরুষ নাই, যেটা কোনো স্ত্রী নাই, যেটা পুরুষ আছে কিন্তু ওটা স্ত্রী নাই, আবার এটা স্ত্রী আছে কিন্তু পুরুষ নাই। তাহলে নিত্য স্ত্রীবাচকগুলো কী হতে পারে? যেমন ডাইনি, পেতনি, শাকচুন্নি, কুলোটা, দায়ী, তারপরে হচ্ছে এগুলো যা আছে সেগুলো হচ্ছে নিত্য স্ত্রীবাচক, এগুলো কোনো পুরুষবাচক হয় না। বুঝতে পেরেছেন? বিধবা, বিধবা, এই বিধবা কি বিধবা মেয়েদের ক্ষেত্রে, অর্থাৎ স্ত্রীবাচক বলে, বিধবা কি পুরুষ হয়? এই বিধবা, তুমি বিধবা পুরুষ, এরকম বলেন না। ঠিক আছে, তার মানে এগুলো যে আছে, এগুলো বলছি, এগুলো হচ্ছে যে নিত্য স্ত্রীবাচক শব্দ। তার নিত্য পুরুষবাচক অবশ্যই আছে, যেগুলো স্ত্রীবাচক হয় না। হ্যাঁ আছে, যেমন কবিরাজ, ঢাকি, কৃতদার, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি স্ত্রীবাচক হয় না, এটা পুরুষবাচক হয়, স্ত্রীবাচক হয় না। ঠিক আছে, রাষ্ট্রপতি। তারপরে এই যে এগুলো যা আছে কি অকৃতদার, তারপরে যোদ্ধা, ঠিক আছে, সেনাবাহিনী, যোদ্ধা, এগুলো পুরুষবাচক শব্দ, এগুলো কোনো স্ত্রীবাচক হয় না। বুঝতে পারছো? এই যে আমি সেই শব্দগুলো ইউজ করছি এতক্ষণ ধরে, যে নিত্য পুরুষ এবং নিত্য স্ত্রী, যেগুলো কোনো পুরুষ নাই, আবার যেগুলো কোনো স্ত্রী নাই, এগুলো কোনো নিয়ম ছাড়া, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। যদি বলো ভাইয়া তোমরা এগুলো, যদি বলো ভাইয়া এগুলো আরও বিস্তারিত কোথায় পড়বে, অথবা এগুলো কি কোনো গল্প আছে কি না, অথবা সুন্দর করে সুন্দরভাবে লেখা আছে কি না, হ্যাঁ আছে। এটা তোমরা কি লেকচার শিটে তোমাদেরকে PDF যখন দেবো, অথবা লেকচার শিটে পেয়ে যাবে, ওখানে পাবা তোমরা। ঠিক আছে, লেকচার শিট এবং বইতে ওখানে তোমরা এগুলো পাবা সুন্দর করে গল্পটা। ঠিক আছে, আচ্ছা। আবার একটা আছে বিশেষ নিয়মে স্ত্রীবাচক, মানে যেগুলো বিশেষ নিয়মে স্ত্রীবাচক, এগুলো কোনো হয় না, বিশেষ নিয়মে স্ত্রীবাচক। যেমন আমি যদি বলি, আসলে কীভাবে, শরীফের বান্ধবী তার দেবর যাকে রানীর নিকট এনে বলল, সম্রাজ্ঞী এরা সম্প্রতি স্বামী স্ত্রী হয়েছে। রানী তখন নারীকে বললেন, পতি পত্রীর জন্য দাত্রী ব্যবস্থা করো। কীভাবে বলছে খেয়াল করো, শরীফের বান্ধবী তার দেবর যাকে রানীর নিকট এনে বলল, কার নিকট? রানীর নিকট এনে বলল, সম্রাজ্ঞী এরা সম্প্রতি স্বামী স্ত্রী হয়েছে। স্ত্রী, সম্রাজ্ঞী, স্ত্রী, তারপর রানী, নারী,
পত্নী, এগুলো সব হচ্ছে যে নিত্য না, এগুলো সব হচ্ছে বিশেষ নিয়মে স্ত্রীবাচক। নিত্য না, কিছুই না, সব বিশেষ নিয়মে স্ত্রীবাচক। আমি আবার বলছি, গল্পটা খেয়াল করো। শরীফের বান্ধবী তার দেবর যাকে রানীর নিকট এনে বলল, সম্রাজ্ঞী, এরা সম্প্রতি স্বামী স্ত্রী হয়েছে, স্ত্রী। রানী তখন নারীকে বললেন, নারীও কিন্তু বিশেষ নিয়মে, রানী তখন নারীকে বললেন, পতি পত্নীর জন্য দাত্রীর ব্যবস্থা করো। পত্নী, ধাত্রী, এগুলো সবগুলো আছে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এগুলো বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে, এগুলো একটু বারবার শুনে বারবার লিখে ফেলবা আর কি। হ্যাঁ, বারবার শুনে বারবার লিখে নেবা। তারপরে তোমরা আরেকটু খেয়াল করবা, এই যে পুরুষ স্ত্রীবাচক শব্দ, এই যে কোশ্চেনগুলো, এগুলো একটু কোশ্চেন আসে। আর কোনটা পুরুষবাচক, কোনটা উভয় লিঙ্গ, কোনটা ক্লিবলিঙ্গ, তোমরা ভালো করে পারো। ঠিক আছে, আর আমি যদি বলি যে উভয় লিঙ্গ কী, তাহলে তোমরা তো জানো এটা হচ্ছে যে ক্লিবলিঙ্গ কী, যেমন এটা হচ্ছে ক্লিবলিঙ্গ, বোর্ড ক্লিব, এসব ক্লিব যন্ত্রপাতি যেগুলো আর কি। ঠিক আছে, আর পুরুষের স্ত্রী সেটা হচ্ছে উভয় লিঙ্গ। আর তারপরে হচ্ছে যে পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এগুলোর সাথে একটু সংশ্লিষ্টতা আছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়ে নেবা। ঠিক আছে, আসলে তোমরা সবাই বুঝতে পেরেছ। আর আরেকটা হচ্ছে যে যত সম্ভব পারবে, আমি আবার বলছি, এই জিনিসগুলো যখন তুমি অনুশীলন করবা, তখন তোমার কাছে মনে হবে যে হ্যাঁ, তুমি আরও ভালো তোমার একটা সমস্যা বাইর হবে। যখন সমস্যা বাইর হবে, তখন তোমার যদি কোনো অভিযোগ থাকে, কোনো প্রশ্ন থাকে, তো অবশ্যই করবা। এই কোশ্চেনগুলো তখন আসবে। ঠিক আছে, আমাদের পুরুষ স্ত্রী শব্দ শেষ, আমাদের ধ্বনি পরিবর্তন শেষ, শব্দ শেষ, প্রতিষ্ঠিত শব্দ। আমরা টপিক্সের নাম হচ্ছে সংখ্যাবাচক শব্দ। লিখা হবে সংখ্যাবাচক শব্দ। আচ্ছা, সংখ্যাবাচক শব্দ। আচ্ছা, সংখ্যাবাচক শব্দটা কি? এই সংখ্যাবাচক শব্দটা হয়েছে যে, সংখ্যাবাচক শব্দটা তাহলে মাথায় রাখতে হবে, আমরা 4 প্রকার। একটা হচ্ছে অঙ্কবাচক, অঙ্কবাচক বা সংখ্যাবাচক। 2 নম্বর হচ্ছে যে পরিমাণবাচক, পরিমাণবাচক বা গণনাবাচক। 3 নম্বর হচ্ছে যে ক্রমবাচক, ক্রমবাচক বা পূরণবাচক। 4 নম্বর হচ্ছে তারিখবাচক। ওকে, আচ্ছা, অঙ্কবাচক বা সংখ্যাবাচক এটা কি? অঙ্ক বা সংখ্যাবাচক এই জিনিসটা কি? অঙ্ক বা সংখ্যাবাচক, পরিমাণ গণনাবাচক, ক্রমবাচক, পরিমাণ তারিখবাচক। অঙ্ক বা সংখ্যাবাচকটা কি? যেটা হচ্ছে 1, 2, 3, 4, এগুলো হচ্ছে অঙ্ক বা সংখ্যাবাচক। ইজিলি অঙ্কবাচক বা সংখ্যাবাচক 1, 2, 3, 4, 5, এগুলো অঙ্কবাচক। এখন এই অঙ্কবাচকটাকে তুমি যখন করবা 4টা কয় হালি, একদিন 4টা কয় হালি, 1 হালি, তাহলে হালি অথবা সপ্তাহ অথবা ডজন, মানে হালি, সপ্তাহ, ডজন, যদি এগুলো লিখো সেটা পরিমাণবাচক। সেটা কী হয়ে যায়? পরিমাণবাচক। তো 1 1 কে 1, 2 1 কে 2, এরকম যদি বলো সেটা গণনাবাচক, মানে পরিমাণবাচক যার নাম, গণনাবাচক তার নাম। আচ্ছা, এই পরিমাণ বা গণনাবাচকটাকে আবার 2 প্রকার। একটা হচ্ছে যে আধিক্য, আধিক্য, একটা হচ্ছে ন্যূনতা। আধিক্য মানে হচ্ছে বেশি, ন্যূনতা মানে হচ্ছে কম। আধিক্য মানে হচ্ছে বেশি, ন্যূনতা মানে হচ্ছে কম। রাইট, বেশি বোঝাবে যেটা সেটা আধিক্য, আর কম বোঝাবে যেটা সেটা হচ্ছে ন্যূনতা। ক্লিয়ার? আর সহজ করে বলছি, এটা খেয়াল করবা। আধিক্য মানে হচ্ছে বেশি, আর ন্যূনতা মানে হচ্ছে কম। আচ্ছা, বেশি সেটা কীভাবে সেটা বোঝাবে? বেশি যদি বোঝাবে সেটা হচ্ছে আধিক্য। সেটা কীভাবে? যেমন আমি এই দেখতে পাচ্ছ একটা ঘড়ি, এই ঘড়িতে এখন বাজে কয়টা? এখন বাজে কয়টা? 12:15, মিনিটে কাটা 12:15, ঘন্টার কাটা 12:15। আচ্ছা বলো, 12:15 এটা কি 12টার চেয়ে কম না বেশি? 12:15 চেয়ে কম না বেশি? অবশ্যই বেশি। তাহলে 12:15 অবশ্যই 12টার চেয়ে কম না বেশি? অবশ্যই বেশি। তাহলে 12:15 এটা হবে আধিক্য। এটা কী হয়ে যাবে বলো তো? আধিক্য। সোয়া শব্দ তাহলে কী হবে? সোয়া শব্দ তাহলে কী হবে? আধিক্য, মানে বেশি। যদি বলি 12:30, এটা কেটে এখানে দিলাম 12:30, 12টার চেয়ে কম না বেশি? অবশ্যই বেশি। এটা হবে কি? আধিক্য। এটা কী হয়ে যাবে বলো তো? আধিক্য। এবার এখান থেকে কেটে যাবে, এখানে দিয়ে দিই 12:15। 12:15, পৌনে শব্দটা থেকে আধিক্য নাকি ন্যূনতা? পৌনে শব্দটা হয়েছে তাহলে
পৌনে 12টা, মানে পৌনে 12টা মানে 12টার চেয়ে কম না বেশি? 12টার চেয়ে না, পৌনে 12টা, তার মানে 12টার চেয়ে কম। যদি বলে পৌনে 1টা, তার মানে 1টার চেয়ে কম, মানে 1টা বাজার 15 মিনিট বাকি আছে। বাকি যখন থাকবে, যখন হলে বাকি এই বাকি যখন আসবে, বাকি শব্দ যখন উল্লেখ থাকবে যে ক মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে, মানে পৌনে 1টা, রাইট? তাহলে যখন আসবে সেটা হচ্ছে কম। কত মিনিট কম? 15 মিনিট কম। তাই এটার নাম হচ্ছে ন্যূনতা। এর নাম হচ্ছে কি বলতো? ন্যূনতা। মানে পৌনে শব্দটা তাহলে কি হবে? ন্যূনতা। আবার বলছি, একটু খেয়াল করো, যদি বলে সোয়া একটা বেশি না কম? একটু বেশি, তার মানে আধিক্য। যদি বলে 1:30টা বাজে, তার মানে এই শব্দ তাহলে কি? আধিক্য, মানে 1:30টা মানে বেশি বাজে। যদি বলি পৌনে 2টা, এভাবে এখান থেকে নিয়ে আসি, পৌনে 2টা বাজে, তার মানে পৌনে শব্দটা কম, মানে পৌনে 2টা মানে হচ্ছে কম, 15 মিনিট কম 2টা বাজার। তার মানে পৌনে 2টা মানে 15 মিনিট কম 2টা বাজার। তাহলে সেটাতে কী বলতো? ন্যূনতা। কম মানে হচ্ছে কী বলতো? এটা ন্যূনতা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি আবার বলছি, পরিমাণ ও গণনাবাচক দুই প্রকার, একটা আধিক্য, একটা ন্যূনতা। আধিক্য মানে হচ্ছে বেশি বুঝাবে, ন্যূনতা মানে হচ্ছে কম বুঝাবে। বেশি যেটা বোঝায় সেটা হচ্ছে কি? সোয়া একটা, 1:30টা, এটা সব আধিক্য। ন্যূনতা মানে হচ্ছে কম, যেমন পৌনে 1টা, পৌনে 2টা, পৌনে 3টা, এগুলো হচ্ছে কম। আর ন্যূনতা মানে কম। তার আরেকটা উদাহরণ দিচ্ছি ন্যূনতা, সেটা হচ্ছে খেয়াল করো। এই যে একটা বক্স, ঠিক আছে, এটা একটা বক্স, 1 2 3 4 ভাগ করছি। 4 ভাগে শুধু 1 ভাগ শুধু পানি আছে, বাকি কোনো জায়গায় পানি নেই, রাইট? বাকি কোনো জায়গায় পানি নেই। তো বলো তো তাহলে এটা ন্যূনতা নাকি আধিক্য? মানে 3 ভাগ, মানে 4 ভাগের 1 ভাগ, মানে 4 ভাগের 1, মানে এটা কি বলা হয়? 4 ভাগের 1, মানে পুরাটার 4 ভাগ আছে, তার 1 ভাগ মাত্র পরিপূর্ণ আছে। কম না বেশি? এটা অবশ্যই কম, অনেক কম। 1 পোয়া 100 টাকা, মানে 1 পোয়া, 1 পোয়া কম। তাহলে পোয়া, 1 পোয়া শব্দ তাহলে ন্যূনতা হয়েছে। কী হয়েছে? কম হবে যেটা ন্যূনতা, সেটা এটা কী হবে? ন্যূনতা। আশা করি বুঝতে পেরেছ। এটা কম হবে, মানে 4 ভাগের 1 মানে হচ্ছে ন্যূনতা, মানে কম, মানে কম বোঝার যে সেটা ন্যূনতা, সেটা ঠিক আছে। তার মানে পরিমাণ বা গণনাবাচক তোমরা বুঝতে পেরেছো। ওকে, আধিক্য ন্যূনতা শেষ আমাদের। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি এখন ক্রমবাচক। কী বাচক? ক্রমবাচক। ক্রমবাচক যার নাম, পূরণবাচক তার নাম। ওকে, খেয়াল করো, ক্রমবাচক যার নাম, পূরণবাচক তার নাম। আচ্ছা, ক্রমবাচক পূরণবাচক জিনিসটা কি তাহলে আমরা একটু বলবো? ক্রমবাচক বা পূরণবাচক জিনিসটা কি? হ্যাঁ, প্রথম, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ স্থান, পঞ্চম স্থান, ষষ্ঠ স্থান, এভাবে যে তোমরা পড়ো, এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। আর এই ক্রমবাচক সংখ্যাটা আমরা কি করবো এখন? আমরা দেখবো যে আমরা প্রথম ক্রমবাচক সংখ্যার আমরা যদি ক্রমবাচক বাইর করি, একটা কোশ্চেন আসছে ক্রমবাচক এইভাবে, কোশ্চেন আছে এইভাবে, সত্তরিংশ মানে কত? 24 ছিল, 34 ছিল, 36 ছিল, 40 ছিল। তোমরা কি বলবা? সত্তরিংশ মানে তোমরা 36 বলবা, 24 বলবা, 34 বলবা? হ্যাঁ, সত্তরিংশ মানে কত? তোমরা কত বলবা? তোমরা কনফিউজড নাকি? কি বলবা? হ্যাঁ, কীভাবে বাইর করবা? তাই তো আমি দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা, সত্তরিংশ। 24, 34, 36, 40 এটা হচ্ছে অঙ্কবাচক। আর এটা, এই সত্তরিংশ শব্দটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা। কীভাবে হয়েছে একটু খেয়াল করো, এবং এখান থেকে একটা কোশ্চেন মাস্ট বি আসে, কারণ এই কোশ্চেন একটা আসছে ইতিমধ্যে, যেন আমরা একটু ফলো করবো একটু। ওকে, এটা বাইর করার জন্য আমরা অবশ্যই কী পড়বো? আগে এক, মানে প্রত্যেকটা ক্রমবাচকের প্রথম অংশটা লিখবো আমরা, দি অথবা দা, সূত্রগুলো লিখতেছি আমরা বাইর করার জন্য। ত্রি অথবা ত্রয়, চতুর্থ হচ্ছে চতু, পঞ্চমের পঞ্চ, ষষ্ঠের ষট অথবা ষোড়, সপ্তমের সপ্ত, অষ্টমের অষ্ট অথবা অষ্টা, নবমের নব। আচ্ছা, এই কয়েকটা তোমরা লিখে রাখবা। এক, দ্বি অথবা দা, ত্রি অথবা ত্রয়, চতু, পঞ্চ, ষট অথবা ষোড়, সপ্ত, অষ্ট অথবা অষ্টা, তারপরে আছে নব, রাইট? এই জিনিসটা তোমরা পড়ে নেবে। হ্যাঁ, এই জিনিসটা যখন একটু তোমরা পড়বা, তখনই আমি তোমাদেরকে একটা বেস্ট দিচ্ছি, সমাধান দিচ্ছি, একটু খেয়াল করো। সমাধানটা তাহলে কি, ফলো করো। এবার আমরা কি করব? ক্রমবাচক বাইর করতেছি। 12 এটা সংখ্যাবাচক, এটা ক্রমবাচক কী হবে? 2 + 10। 2 মানে কত? দা। 2 মানে কত? এখানে দা অথবা দি। 10 মানে কত? 10, মানে দা 10। 13,
13 কি হবে 3 প্লাস 10, 3 মানে কত ত্রয়, 10 মানে 10, ত্রয়োদশ। 14, 14 কম আছে তাহলে কীভাবে বের করবা? 14 মানে 4 প্লাস 10, 4 মানে কত চতু, 4 মানে কত চতু, 10 মানে কত 10, মানে চতুর্দশ। 15 মানে কত পঞ্চদশ, 16 মানে কত ষোড়শ, 17 মানে কত সপ্তদশ, 18 মানে কত অষ্ট অথবা অষ্টাদশ, 19 মানে কিন্তু নবদশ হবে না, 19 মানে 20 থেকে কম, তাহলে 20 মানে কত বিংশ, 30 মানে হচ্ছে ত্রিংশ। আবার বলছি 20 মানে হচ্ছে বিংশ, 30 মানে হচ্ছে ত্রিংশ, 20 মানে হচ্ছে বিংশ, 30 মানে হচ্ছে ত্রিংশ, 20 মানে হচ্ছে বিংশ, 30 মানে হচ্ছে ত্রিংশ, বিংশ ত্রিংশ। আচ্ছা খেয়াল করো, 1 2 অথবা দা ত্রিত্রয় চতু পঞ্চ ষট দশর সপ্ত অষ্ট অথবা অষ্টা নব, এই সূত্রগুলো দিয়ে আমরা বাইর করবো ক্রমবাচক সংখ্যা। যেমন 12 কিন্তু দ্বাদশ, 13 ত্রয়োদশ, 14 চতুর্দশ। তাহলে 20 কত বিংশ, 21 কি হবে একবিংশ, 22 কি হবে দ্বাবিংশ, 23 কি হবে ত্রয়োবিংশ, 24 কি হবে চতুর্বিংশ। কিভাবে? এই যে 24 এখানে অপশন আছে, 24 মানে 4, 20 মানে হচ্ছে 20, তাহলে 4 মানে হচ্ছে চতু, 20 মানে হচ্ছে বিংশ, তাহলে চতুর্বিংশ। কি হবে চতুর্বিংশ। তাহলে 24 মানে কি হবে চতুর্বিংশ, 24 মানে কি হবে বলতো চতুর্বিংশ। আচ্ছা এবার 34 মানে কি? তাহলে 34 মানে কি হবে 34, 34 এটা পরে বলছি। 30 মানে কি হবে ত্রিংশ, 31 মানে একত্রিংশ, 32 মানে দ্বাত্রিংশ, 33 মানে হলো ত্রয়ত্রিংশ, আর 34 মানে হলো চতুর্ত্রিংশ। তাহলে 4 প্লাস 30, 4 মানে কত চতু, 30 মানে কত ত্রিংশ, মানে 34 মানে হলো চতুর্ত্রিংশ। মানে 24ও শেষ, 34ও শেষ। 36 মানে কি 6 প্লাস 30, 6 প্লাস 30 তাহলে 36, তাহলে এটাও শেষ। 6 মানে কত 16, 6 মানে কত 16, 30 মানে কত ত্রিংশ, তাহলে 16 ত্রিংশ, এটাও শেষ। তো বাকি আছে কি 40, তাহলে 40 যেটা সত্তরিংশ সেটা, 40 যেটা সত্তরিংশ সেটা, 40 যেটা সত্তরিংশ, মানে 40 মানে সত্তরিংশ, 40 মানে কি সত্তরিংশ। তো বলে 41 মানে কি হবে একসত্তরিংশ, 42 মানে কি হবে দ্বাসত্তরিংশ, 43 মানে কি হবে ত্রয়সত্তরিংশ, 44 মানে কি হবে 4 প্লাস 40, 44 মানে হচ্ছে চতুসত্তরিংশ, 44 মানে কি হবে চতুসত্তরিংশ। আবার বলছে 44 মানে কি হবে চতুসত্তরিংশ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন সবাই। 44 মানে কি হবে চতুসত্তরিংশ, ঠিক আছে চতুসত্তরিংশ। ওকে, 45 মানে কি হবে পঞ্চসত্তরিংশ, 46 মানে কি হবে ষোড়সত্তরিংশ, 47 মানে কি হবে সপ্তসত্তরিংশ, এভাবে করি। আচ্ছা আমরা সবগুলোই পড়ালাম, আমাদের বাকি আছে কি নব। তাহলে নব মানে কি 99তম, 99তম, 9 মানে হচ্ছে নব, 9 মানে হচ্ছে নব, তো 99তম মানে হচ্ছে নবনবতিতম। যদি বলেন 999তম, তাহলে এখানে শুধু একটা নব লাগাবেন, তাহলে কি হবে নবনবতিতম, নবনবতিতম। ব্যাস ক্লিয়ার। আশা করি আপনারা ক্রমবাচক সংখ্যাটা বাইর করতে পারবেন। আপনারা বলতে ভাই 60 70 80 90 কোনটা কত, সেটা আপনারা পেয়ে যাবেন। সব কিছু দিলে হয়, লেখা সেটা পেয়ে যাবেন এগুলো সব কিছু ইনশাআল্লাহ। ঠিক আছে, এবার আশা করি আপনারা এতক্ষণ যা পড়াইছি ক্রমবাচক সংখ্যা বাইর করতে পারবেন। তার মানে এগুলা চত্বরিংশ মানে কোশ্চেনটা আবার পারবো, চত্বরিংশ মানে হচ্ছে 40, 24 মানে হচ্ছে চতুর্বিংশ, 34 মানে হচ্ছে চতুর্ত্রিংশ, 36 মানে হচ্ছে ষোড়ত্রিংশ। আশা করি আপনারা এই সংখ্যা আমাদের শব্দটা বাইর করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা এরপর আমাদের কি বাকি ছিল বলেন তো, তারিখবাচক সংখ্যা। কি বাচক? তারিখ। 4 নম্বরে ক্রমবাচক সংখ্যা শেষ, আর বাকি আছে কি 4 নম্বর ছিল তারিখবাচক। আচ্ছা তারিখবাচক সংখ্যাটা কি? তারিখবাচক সংখ্যাটা কি সেটা জানবে কীভাবে? তারিখবাচক মানে হচ্ছে 1 থেকে 31টা তারিখবাচক, এর ভিতরে 1 থেকে 31টা তারিখবাচক, এর ভিতরে পহেলা, দোসরা, তিসরা, চৌঠা, আর বলছি পহেলা, দোসরা, তিসরা, চৌঠা, এই 4টা হচ্ছে হিন্দি নিয়মে। তাহলে 1 থেকে 4 হিন্দি নিয়মে। কী নিয়মে? হিন্দি। বাকি সব কি বলেন তো? বাকি সব বাংলা নিয়মে, বাংলা।
1 থেকে 4 আছে হিন্দি নিয়মে, আর বাকি যা আছে সব হচ্ছে বাংলা নিয়মে। আবার বলছি 1 থেকে 4 আছে হিন্দি নিয়মে, আর বাকি যা আছে সব হচ্ছে বাংলা নিয়মে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারিখবাচক সংখ্যা আমাদের এগুলোই। আর একটা যদি কোশ্চেন আসে এভাবে, আমি যদি বলি 1 জানুয়ারিতে আমার বিয়ে, আর পহেলা সম্পত্তি 1 কোটি টাকা। 1 জানুয়ারি কী বাচক আর পহেলা সম্পত্তি কী? 1 জানুয়ারি, তাহলে তারিখবাচকের পরে যদি কোনো মাসের নাম উল্লেখ থাকে সেটা তারিখবাচক। পহেলা সম্পত্তি মাসের নাম উল্লেখ নাই, সেটা কী বাচক? পহেলা সম্পত্তি সেটা কী বাচক? পহেলা সম্পত্তি, এটা ক্রমবাচক। ঠিক আছে, বাস, আশা আপনারা বুঝতে পেরেছেন সবাই, পারবেন। এগুলো আমাদের শেষ। তার মানে আমাদের আরেকটা টপিক, এর মধ্যে আমাদের আরেকটা টপিক শেষ হয়ে গেল। টপিক্সের নাম হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ আমাদের শেষ। আমি একবার রিভাইজ দিচ্ছি, শুনেন। সংখ্যাবাচক শব্দটা হলো 4 প্রকার: অঙ্ক বা সংখ্যাবাচক, পরিমাণ বা গণনাবাচক, ক্রমবাচক বা পূরণবাচক, তারিখবাচক। প্রতিটা 2টা নাম আছে কিন্তু, খেয়াল করছেন। অঙ্ক বা সংখ্যাবাচক 1, 2, 3, 4 এগুলো, এটাকে যদি আমরা বলছি হালি, সপ্তাহ, ডজন, পহেলা, সেটা হচ্ছে যে 1.5, সোয়া, পৌনে, 100 টাকা, 200 টাকা, এগুলো হচ্ছে পরিমাণবাচক। এটা 2 প্রকার, একটা আধিক্য, ন্যূনতা। আধিক্য মানে হচ্ছে বেশি বোঝাবে, আর ন্যূনতা মানে হচ্ছে কম বোঝাবে। ঠিক আছে, আর একটু সামনে গেলাম, সেটা হচ্ছে যে আমরা কি বলছি, পরিমাণ বা গণনাবাচক। আচ্ছা, পরিমাণ বা গণনাবাচকটা কি? পরিমাণ বা গণনাবাচক এটা বলছি, সরি। তারপর ক্রমবাচক। ক্রমবাচকটা কি? ক্রমবাচক মানে হচ্ছে যে আমরা বলছি যে, যেটা হচ্ছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এগুলা। এটার জন্য আমরা বাইর করার জন্য আমরা কী করছি, 1, 2 অথবা দা, ত্রি, ত্রয়, চতুর্থ, পঞ্চ, ষষ্ঠ, ষোড়শ, সপ্ত, অষ্ট, নব, এগুলো আমরা মুখস্থ করছি। এটা দিয়ে আমরা কী করছি, প্রত্যেকটা ক্রমবাচকের সঙ্গে বাইর করছি। দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ। 20 মানে হচ্ছে বিংশ, 30 মানে হচ্ছে ত্রিংশ, আর 40 মানে সত্তরিংশ, এইভাবে করে আমরা বাইর করেছিলাম। ঠিক আছে, তারপর আমরা তারিখবাচক 1 থেকে 31টা তারিখবাচক, 1 থেকে 4টা হচ্ছে হিন্দি নিয়মে, আর বাকি যা আছে সবগুলো হচ্ছে বাংলা নিয়মে। আপনারা এখন কী করতে হবে, এই যা সংখ্যা শব্দ যা পড়াইছি, তারপরে পুরুষিত শব্দ পড়াইছি, শব্দ পড়াইছি, ধ্বনি পরিবর্তন, সবগুলো টপিক্স এখন আলাদা আলাদা করে প্র্যাকটিস করতে হবে। সবগুলো টপিক্স এখন আলাদা আলাদা করে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের যে সমস্যাগুলো হবে সেটা একসাথে করে ফেলবেন, একসাথে করে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। যদি অনুশীলন না করেন, শুধু এভাবেই পড়া সীমাবদ্ধ থাকেন, আমি যা পড়ে শুধু সীমাবদ্ধ থাকেন, তাহলে কোনো লাভ নেই। ঠিক আছে, যা পড়াইছি এতক্ষণ ধরে সেটা একটু ফলো করতে হবে আপনাকে। যা পড়াইছি এতক্ষণ ধরে সেটা আপনাকে একটু খেয়াল করতে হবে। এই যে 4টা টপিক্স পড়াইছি, এই 4টা টপিক্স অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে শেষ করতে হবে। যদি একটু এলোমেলো হয়, পড়ছেন ঠিকই, সমস্যা নাই, আমি যা পড়াই সবই বুঝছেন আপনি, কিন্তু যদি আপনি সেটা বাস্তবে প্রয়োগ করতে না পারেন, তাহলে কোনো লাভ নেই পড়াশোনার। যেন আপনি এটা প্রতিটা টপিক্সের জন্য আপনাকে অ্যাটলিস্ট সময় দিতে হবে। অ্যাটলিস্ট আপনাকে 100, 200, 500, 600 কোশ্চেন সলভ করতে হবে, প্রচুর কোশ্চেন সলভ করতে হবে। যেখানে যা কোশ্চেন দেখবেন, একটা টপিক্সে সব শেষ করে দিতে হবে। প্রবলেমগুলো একসাথে করবেন, করে সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আশা করি আমরা এই পদাশ্রিত নির্দেশকটা, আমরা এক লাস্ট টপিক্স আছে পদাশ্রিত নির্দেশক, এটা আমরা পরবর্তী লেকচার সেটা আমরা বলে দেবো। এটা এই 4টা যে টপিক্স পড়াইছে, 4 টপিক্স আপনারা পড়বেন। আর আপাতত পদাশ্রিত নির্দেশক যে টপিক্সটা আছে, এটা আমরা পরবর্তী টপিক্সটা, পরবর্তী লেকচার সেটা আমরা পড়াচ্ছি। 4 টপিক্সে আমাদের আশা করি আরেকটা লেকচার শেষ হলো। তবে অবশ্যই আপনার মাথা রাখতে হবে যে অনুশীলনের বিকল্প কোনো কিছু নেই। অনুশীলন করেন, আর যা পড়াইছি একটু বারবার টেনে এটা মুখস্থ করার চেষ্টা করেন। আর অবশ্যই মনে রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে সফলতার কোনো শর্টকাট নিয়ম নেই। সফল হতে হলে একটু কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়, এবং অবশ্যই একটু বেশি পড়তে হয়। আর পড়াশোনা না করলে হবে না। আজকে যে পড়াইছি, এই কোশ্চেনটা ছিল, এখান থেকে অ্যাটলিস্ট 2 থেকে 3টা 4টা কোশ্চেন থাকবে। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।